তাহলে আশা করা যায় এটা হচ্ছে আমাদের বৃত্তের শেষ ক্লাস। আহ ঘড়িতে বাজে 2টা 6, রাত 2টা 6। তোমাদের টিচারও পাগল, তোমরাও পাগল। চলো শুরু করি। তাহলে আমরা বেসিক্যালি হচ্ছে আজকে যেটা দেখব শুরুতে, সেটা হচ্ছে তোমার প্রতিবিম্ব টপিকটা। এটা আমরা সরলরেখার মধ্যে অনেক ভালো করে অনেক ডিটেইলস এটা আলোচনা করেছি। বৃত্তে আমাদের এত বেশি ডিটেইলস আলোচনা দরকার নেই, যতটুকু আমাদের এখন দরকার ততটুকু দেখব। ঠিক আছে, তো টপিকের নাম দাও হচ্ছে প্রতিবিম্ব। টপিক হচ্ছে প্রতিবিম্ব, প্রতিবিম্ব বা ইমেজ। ঠিক আছে, প্রতিবিম্ব বা ইমেজ। তো প্রতিবিম্ব মানে আমরা জানি যে যখন আমরা কি করি, আমরা হচ্ছে কোনো একটা দর্পণ বা কোনো হচ্ছে একটা মানে এমন একটা মাধ্যম যেখানে আসলে প্রতিফলিত হয়ে ফিরে আসবে, এরকম কোনো কিছুর সামনে দাঁড়াই, তখন হচ্ছে আমরা তার একটা বিম্ব দেখতে পাই। এটা হচ্ছে আমাদের ফিজিক্সের ভাষায় যে প্রতিবিম্ব আছে তার একটা ব্যাখ্যা বলতে পারো, তাই না? তো ম্যাথের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি হয়, অনেকটা হচ্ছে সিমেট্রিক একটা জিনিস বিভিন্ন অপোজিট দিকে তৈরি হয়, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখি কিরকম করে বৃত্তের প্রতিবিম্ব গুলো হতে পারে। তো প্রথমে হচ্ছে আমরা একটু অক্ষ দেখি, বিভিন্ন অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব। ঠিক আছে, বিভিন্ন অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব। আমরা প্রথমে হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব দেখি। তো প্রথমে হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কিভাবে নিতে হয় সেটা দেখব। তো তোমাদের কি এটা মনে আছে যে যার সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে হয় সেখানে আমরা কি করি এক্স বলতো? অক্ষকে ফিক্সড রাখি। এক্স অক্ষ কি করি আমরা, ওখানে একটা দর্পণের মতো কিছু একটা কল্পনা করি, তাই না? আমরা যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করব, ওই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এক্স অক্ষে একটা দর্পণ আছে বা একটা আয়না আছে, এরকম কিছু মনে করব। তো এটা হচ্ছে আমাদের সেই দর্পণ বা আয়না, জাস্ট আমাদের বোঝার সুবিধার জন্য। এটা হচ্ছে যার সাপেক্ষে তোমাকে যেটাই বলুক, কোন একটা বিন্দু বলুক, কোন একটা রেখা বলুক, বা যেটাই বলুক না কেন, যার সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বলবে তোমরা তাকে একটা আয়না ধরে নিবা। ঠিক আছে, তা ওই জিনিসটাকে একটা আয়না ধরে নিবা। তো আমরা এখানে এক্স অক্ষের সাপেক্ষে বের করছি, ওই জন্য এখানে এই এক্স অক্ষকে আমরা আয়না ধরে নিয়েছি। ঠিক আছে, ওকে। তো এখন দেখো কি হবে, মনে করো এখানে এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত, এই যে এখানে একটা বৃত্ত আছে। তো এক্স অক্ষের সাপেক্ষে, জাস্ট নর্মালি বোঝাচ্ছি এটা, এক্স অক্ষের সাপেক্ষে আমি কি করছি, প্রতিবিম্ব বের করব। যে এখানে যদি একটা আয়না রাখি, এখানে যদি হচ্ছে একটা বস্তু রাখি, তাহলে এর বিম্ব আমার তৈরি করতে হবে। তাহলে বলো তো এর বিম্বটা কোথায় তৈরি হবে, এর প্রতিবিম্বটা এক্স অক্ষের সাপেক্ষে চিন্তা করলে নিচে তৈরি হবে, চতুর্থ চতুর্ভাগে, তাই না? আমরা যদি এখানে হচ্ছে একটা বস্তু রাখি, এখানে একটা আয়না রাখি, আমরা জানি হচ্ছে দর্পণের পেছনে বিম্ব তৈরি হয়, তো এখানে কি হবে, এই জিনিসটার বিম্ব এখানে তৈরি হবে। খুবই সহজ কনসেপ্ট। দেখো এটা বৃত্ত, তাহলে এর বিম্ব তৈরি হবে এখানে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা সরলরেখার মধ্যে অনেক ভালো করে দেখেছিলাম। আমরা এখানে বলেছিলাম যে বস্তু থেকে আয়নার যে দূরত্ব, আয়না থেকে বিম্বের দূরত্বটাও সেম হয়, বলেছিলাম, এটা মনে আছে? বস্তু থেকে বিম্বের যে দূরত্ব, সরি, বস্তু থেকে আয়নার যে দূরত্ব, আয়না থেকে বিম্বের দূরত্বটা সেম হয়। ঠিক আছে, এই পর্যন্ত আমরা সবাই জানি, বলতো? জি বেশি ভাইয়া। বেশি উত্তর দিবে। ওকে, তো দেখো আমরা হচ্ছে কি করব, আমরা আসলে এই বৃত্তের প্রতিবিম্বের সমীকরণটা বের করব। তো আমার কি করতে হবে, আমার হচ্ছে এই বৃত্তের সমীকরণ বের করতে হবে। মনে করো আমার এই বৃত্তের সবকিছু তোমাকে দেয়া আছে, এই বৃত্তের মনে করো তোমার হচ্ছে কেন্দ্র দেয়া আছে, এই বৃত্তের কেন্দ্র দেয়া আছে আলফা কমা বিটা, ধরো হচ্ছে ব্যাসার্ধ দেয়া আছে আর, এটা হচ্ছে আমাকে প্রশ্নে দিয়েছে, বা তোমাকে সমীকরণ দেয়া থাকতে পারে, হোয়াট এভার যেটাই দেয়া থাক। মনে করো এই বৃত্তের সমীকরণটা তোমাকে দেয়া আছে, আমার করতে হবে কি এই বৃত্তের সমীকরণটা বের করতে হবে। তো প্রথম কথা,
এই যে প্রতিবিম্ব যেটা আমরা পেয়েছি, এই প্রতিবিম্বের ব্যাসার্ধে কি কোনো চেঞ্জ হবে বলতো? এই প্রতিবিম্বের, y এর স্থানাঙ্ক মাইনাস হবে। হ্যাঁ এটা তো আমরা দেখবো, বাট কথা হচ্ছে ব্যাসার্ধে কি কোনো চেঞ্জ হবে সেটা বলো তো, বলো। না ভাইয়া। ব্যাসার্ধে কিন্তু কোনো চেঞ্জ হবে না, তাহলে কি হবে দেখো, এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু ওই রকমই থাকবে, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ওই রকমই থাকবে। এবার একটু ভালো করে চিন্তা করো, এরা কিন্তু একই লাইনে আছে, এই কেন্দ্রগুলো কিন্তু একই লাইনে আছে, যেহেতু একটা সিমেট্রিক টাইপের একটা ব্যাপার এখানে আছে, আমরা এখানে একটা সিমেট্রিক ব্যাপার দেখতে পারবো। তো কি হবে, এই যে এই বৃত্তের তোমার কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র, এই দুইটা একই লাইনে থাকবে, ঠিক আছে, এই দুইটা থাকবে একই লাইনে। ওকে, জোর করে বসাই দিলাম একই লাইনে আছে। তো একটু চিন্তা করো, দুইটার কিন্তু ভুজের মানটা কিন্তু সেম, তাই না? দুইটার ভুজের মান সেম না? এই যে এইটুক পর্যন্ত হচ্ছে ভুজ, এই ভুজটা হচ্ছে আলফা, তাহলে চেঞ্জ কে হচ্ছে বলো, চেঞ্জ কে হচ্ছে? বিটা শুধুমাত্র কোটি। কোটি চেঞ্জ হচ্ছে, তাই না? শুধুমাত্র কোটি চেঞ্জ হচ্ছে, ভুজ কিন্তু সেমই আছে, চেঞ্জ হবে শুধুমাত্র কোটি। তো দেখো, এই যে আমরা বলেছিলাম যে আয়না থেকে বস্তুর যে দূরত্ব, আয়না থেকে বিম্বের দূরত্বও সেম হবে, তাহলে এই যে এতটুকু হচ্ছে বিটা, এতটুকু জিনিস হচ্ছে বিটা, তাহলে এই বিটা হচ্ছে বস্তু থেকে আয়নার দূরত্ব, তাহলে আয়না থেকে বিম্বের দূরত্বটাও বিটা হবে, তাহলে এতটুকু হবে বিটা। কিন্তু যেহেতু এটা y অক্ষের নিচের দিকে, ওই জন্য কি হবে বলতো, ওই জন্য এটা হবে নেগেটিভ, তাহলে এটার কি হবে, এটার কোটি আমরা পেয়ে যাব, এটার কোটি আমরা পেয়ে যাব মাইনাস বিটা। তো একদম সাম আপ করলে আমরা পাবো এই কেন্দ্রের স্থানাঙ্ক হবে আলফা কমা মাইনাস বিটা। বুঝতে পারলাম? কত সহজ, আমরা সরলরেখার মধ্যে দেখেছিলাম তাই না, এক্স অক্ষের সাপেক্ষ হলে কি হয়, ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসাতে হয়, মানে কোটির জায়গায় মাইনাস কোটি করে দিতে হয়। এখানেও কিন্তু একই ব্যাপারই ঘটলো, এখানেও একই ব্যাপারই ঘটলো, জাস্ট কি হবে দেখো, কোটিটা চেঞ্জ হয়ে যাবে, ওয়াই এর স্থানাঙ্কটা চেঞ্জ হয়ে যায়, ওয়াই যেটা পজিটিভ ছিল সেটা হয়ে যাবে নেগেটিভ। বুঝতে পারলাম এটা? দেখো তো এই জিনিসটা জি বুঝতে ভাইয়া। পেরেছো কিনা? ওকে, বুঝতে পেরেছি। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে যখন তোমাকে প্রতিবিম্ব বের করতে হবে, তখন ওয়াই এর জায়গায় কি করব, আমরা সিম্পলি ওয়াই এর জায়গায় জাস্ট মাইনাস ওয়াই বসাই দিব, ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসাই দিব, তাহলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, বুঝতে পারলাম, বলো, বুঝতে পেরেছি এটা? ওকে, ঠিক জি আছে। ভাইয়া। তাহলে চলো আমরা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে দেখলাম, আমরা এখন ওয়াই অক্ষের সাপেক্ষে দেখি। তাহলে বলো, আগে আমাকে বলে দাও যে ওয়াই অক্ষের সাপেক্ষে করলে কি হবে, ওয়াই অক্ষের কোটি সাপেক্ষে চেঞ্জ করলে, হয়ে যাবে মাইনাস এক্স। হ্যাঁ, এক্স এর জায়গায় জাস্ট মাইনাস এক্স হয়ে যাবে, ওটা আমরা একটু দেখি, চলো ছোট্ট করে দেখে ফেলি। তাহলে এটা আমরা এক্স অক্ষের সাপেক্ষে দেখলাম, এবার হবে ওয়াই অক্ষের সাপেক্ষে। আচ্ছা, একটা এটাও দেখে ফেলি, সমীকরণটাও দেখে ফেলি। তাহলে এই বৃত্তের সমীকরণটা যদি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স, আচ্ছা আলফা কমা বিটা দিয়েছি, সমস্যা নেই, তাহলে এখানে তোমার কি হবে, এটা তোমার হবে টোয়াইস আলফা এক্স হবে, টোয়াইস আলফা এক্স, এটা হবে টোয়াইস বিটা ওয়াই। হ্যাঁ বলো। মাইনাস টোয়াইস আলফা এক্স হবে না? আহ আচ্ছা থাক, আমরা এইদিকে একদম যাওয়ারই দরকার নেই, আমরা এইভাবে চিন্তা করি, এক্স এখানে লেখারই দরকার নেই, বাদ দাও, ওটা এরকম থাক। আমরা এখানে দেখি, এখানে দেখি কি, মনে করো বৃত্তের সমীকরণ তোমাকে দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইজ ইকাল টু জিরো, এটা তোমাকে বৃত্তের সমীকরণ দেয়া আছে। তাহলে আমরা যদি এখন এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে চাই, তাহলে কি হবে বলো তো, কি করব আমরা, বলে ফেলো। মাইনাস এফ ওয়াই হবে। মাইনাস কি হবে, মাইনাস, এই তো ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসাই দাও, তাহলেই তো কাজ শেষ। আমরা হচ্ছে ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসাবো, তাহলে আমরা কি পাবো দেখো, এক্স স্কোয়ার, ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার, টোয়াইস জি এক্স, এটা হবে টোয়াইস এফ মাইনাস ওয়াই প্লাস সি ইজ ইকাল টু জিরো। ঠিক আছে, তো এখানে আমরা কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স মাইনাস টোয়াইস এফ ওয়াই
প্লাস সি ইজ ইকাল টু 0। ঠিক আছে, এটা দিয়ে করলে অনেক কিছু আসবে, ওই জন্য এটা আর করলাম না। ঠিক আছে, ওকে, এটা আমাদের এক্স অক্ষের সাপেক্ষে হয়ে গেল। আমরা এখন কি করব, আমরা এখন ওয়াই অক্ষের সাপেক্ষে দেখে ফেলি। চলো এবার লেখো ওয়াই অক্ষের সাপেক্ষে। তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে করলে কি হয় বলো তো, তোমরা এখনই বললা ওয়াই অক্ষের সাপেক্ষে করলে কি হবে, এক্স এর জায়গায় কি বসাবো, এক্স এর জায়গায় বসাবো মাইনাস এক্স। ভেরি গুড, চলো আমরা ছোট্ট করে দেখে ফেলি কি হবে, এটা কিভাবে এটা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের ধরো ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এই তো, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। তো যেটা বললাম যে যেই অক্ষের সাপেক্ষে বা যার সাপেক্ষে তুমি প্রতিবিম্ব বের করবা তাকে তুমি এখানে দর্পণ ধরে নিবা। তো ধরে নাও এই যে ওয়াই অক্ষে আমাদের দর্পণ আছে, এটা হচ্ছে দর্পণ, এটা হচ্ছে দর্পণ, এটা হচ্ছে দর্পণ। আমরা এই তো এর সাপেক্ষে প্রতিবিম্ব বের করব। ঠিক আছে, তো মনে করো হচ্ছে এখানে রাখা আছে, এখানে হচ্ছে আমাদের সেই বৃত্তটা রাখা আছে। তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে যদি আমরা প্রতিবিম্ব বের করতে চাই, তাহলে বলো তো আমার প্রতিবিম্বটা কোন পাশে তৈরি হবে, কোন চতুর্ভাগে, কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগ, তাই না, সেকেন্ড কোয়াড্রেন্টে তৈরি হবে, এই যে এখানে তৈরি হবে। ঠিক আছে, এই যে এখানে, এখানে তৈরি হবে। তো এই তো ঠিক আগের মতোই, যে তোমার এই তো মিরর থেকে তোমার হচ্ছে এই বস্তুর যে দূরত্ব, মিরর থেকে আয়নার দূরত্ব সেম হবে। ঠিক আছে, আর যেহেতু একটা সিমেট্রিক লাইন, একটা সিমেট্রি ধরনের এখানে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, ওই জন্য কি হবে, ওই জন্য এটার কেন্দ্র আর এটার কেন্দ্র একই লাইনে থাকবে, এই দুইটার কেন্দ্র একই লাইনে থাকবে। ওকে, তো ধরো হচ্ছে এটার কেন্দ্র তুমি মাইনাস জি আচ্ছা মাইনাস জি ধরা লাগবে না, আলফা কমা বিটাই ধরো, আলফা কমা বিটা ধরলাম। তাহলে কি এবার দেখো দুইটার কিন্তু কোটি সেম, এবার হচ্ছে দুইটার কোটি সমান। এই তো, এটা হচ্ছে এই বৃত্তের কোটি, মানে কোটির স্থানাঙ্ক, এই যে এই কোটির স্থানাঙ্ক, এটা হচ্ছে কোটি, মানে এই ডিস্টেন্সটা এবার সেম হবে। ঠিক আছে, এই ডিস্টেন্সটা এবার সেম। এটা দিয়ে দেখাই দিই, এই যে এটা হচ্ছে দুইটারই সেম, এটা হচ্ছে দুইটারই সেম কোটির মানটা, এটাও হচ্ছে বিটা, এটাও হচ্ছে বিটা। তাহলে চেঞ্জ হচ্ছে কে, চেঞ্জ হচ্ছে ভুজ। তাহলে এই যে এই বৃত্তের ক্ষেত্রে এতটুকু হচ্ছে ভুজ, এতটুকু হচ্ছে ভুজ, তাহলে এটা হচ্ছে আলফা। তো আমরা জানি যে এখান থেকে এটার যে দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব সেম হবে, তো এই ডিস্টেন্সটাও হবে হচ্ছে আলফা, কিন্তু এক্স অক্ষের ঋণাত্মক দিকে, ওই জন্য এবার কি হবে, এবার এটা হবে মাইনাস আলফা। তাহলে আমরা কি পাবো আলটিমেটলি, আমরা পাবো হচ্ছে মাইনাস আলফা কমা বিটা। তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে তোমাকে প্রতিবিম্ব বের করতে যদি বলে তাহলে কি হবে, নর্মালি হচ্ছে এক্স এর জায়গায় মাইনাস এক্স করে দিবা, তাহলে কাজ শেষ। ঠিক আছে, বুঝতে পারলাম, বুঝতে পারলাম এটা, জি বলো। ভাইয়া। ওকে, এই লাস্ট ক্লাস একদম অনেক জোশ নিয়ে রেসপন্স করবা, বুঝছো, বৃত্তকে সুন্দর করে বিদায় জানাতে হবে আজকে। ঠিক আছে, এটা আমরা দেখে ফেললাম, তাহলে আমাকে বলো যে এটা কি হবে। মনে করো হচ্ছে বৃত্তের সমীকরণ দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি। আমরা যদি একে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বলি, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বলি, আমার এক্স এর জায়গায় হবে মাইনাস এক্স, তো বসাই দাও এক্স এর জায়গায় মাইনাস এক্স, তাহলে এটা হবে হচ্ছে মাইনাস এক্স তার উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই টোয়াইস জি এক্স এর জায়গায় মাইনাস এক্স টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইজ ইকাল টু 0। তাহলে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইজ ইকাল টু 0। এই পর্যন্ত বুঝতে পেরেছি, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, না এগুলো তোমরা ভাইয়া। এগুলো তোমরা আমার থেকে অনেক ভালো পারো, সমস্যা থাকার কথাও না। এখন এরপর আমাকে একটু বলো যে আমরা যখন y ইজিক্যাল টু এক্স এই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বলি তখন কি করতে হয়, মনে আছে? ওয়াই এর জায়গায় এক্স আর এক্স এর জায়গায় ওয়াই। ভেরি গুড,
আমরা কি করি, আমরা y এর জায়গায় x আর x এর জায়গায় y এই জিনিসটা চিন্তা করি। চলো আমরা ছোট্ট করে দেখে ফেলি, এটা ওইভাবে দেখানোর দরকার নাই। আমরা কি দেখব, y is equal to x রেখার সাপেক্ষে, y is equal to x রেখার সাপেক্ষে। এই তোমাদের তো সব মনেই আছে, আমি তাহলে আবার দেখালাম কেন, এগুলো তো আলোচনা না করলেও হতো। তোমরা দেখি সব পারো, চলো দেখি ছোট্ট করে দেখি। y is equal to x, তাহলে এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ, ঠিক আছে। y is equal to x কেমন রেখা বলো তো, এই রেখার প্রকৃতি কেমন, চেহারা কেমন, দেখতে কেমন? মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী সরল রেখা। আর কোন কোন চতুর্ভাগ দিয়ে হবে? তৃতীয় আর প্রথম। তৃতীয় আর প্রথম। ঢাল যেহেতু পজিটিভ ওই জন্য এই দুই চতুর্ভাগ দিয়ে এই রেখাটা যাবে। তো আমার কি করতে হবে, এই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে হবে, এই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে হবে। তো কি করবা, খুব সুন্দর করে এখানে একটা আয়না রেখে দাও, একটা দর্পণ রেখে দাও, এটা হচ্ছে দর্পণ, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে দর্পণ। পাড়া লাগিয়ে দাও। তোমরা দর্পণ নিয়ে পড়েছো না ক্লাস 9-10-এ? জি ভাইয়া। ওকে, আচ্ছা এই দিকটা দিলেই হলো একদিকে। থাম, আমার পেনটা একটু ঠিক করে নি, আমি বলছি আমার পেনের নিব হারিয়ে ফেলছি, এই পেন অনেকদিন ধরে ইউজ করছি ওই জন্য একটু ইয়ে হয়ে গেছে, ক্ষয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে আয়না, এটা হচ্ছে মিরর, যে কোনো এক পাশে রাখো, এক পাশে রাখলে বাকিটা এমনি বুঝতে পারবে। ওকে ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের মিরর, এই জিনিসটা হচ্ছে মিরর। আমরা কি করব, y is equal to x এই রেখার সাপেক্ষে এখন প্রতিবিম্ব বের করব, তাহলে এটাই হচ্ছে আমাদের y is equal to x রেখা। তো মনে করো হচ্ছে আমাদের সেই বৃত্তটা এখানে আছে, আমাদের সেই বৃত্তটা এখানে আছে। তো আমাকে একটু বলো তো, এই বৃত্তটা যদি এখানে থাকে এর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এর ফোর্থ প্রতিবিম্ব কোয়াড্রেন্টে। এই যে এখানে তৈরি হবে, তাই না, এখানে সিমেট্রি হবে, একদম সিমেট্রি হবে। তো এখানেও আগে যে কথা বললাম যে এটা থেকে এটার দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব সেম হবে, সবকিছু সেম হবে। আমরা এটা সহজে মনে রাখবো কিভাবে, জাস্ট এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে x এর জায়গায় আমরা হচ্ছে y বসিয়ে দিব আর y এর জায়গায় x বসিয়ে দিব, এটা করলে আমাদের কাজ শেষ, ঠিক আছে। x এর জায়গায় y আর y এর জায়গায় x বসিয়ে দিব, ঠিক আছে। ওকে চলো তাহলে আমরা দেখি, মনে করো এই বৃত্তের সমীকরণ তোমাকে দেয়া আছে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস gx প্লাস টোয়াইস fy প্লাস c ইজ ইকাল টু 0। তাহলে বলো তো এই বৃত্তের সমীকরণটা কি হবে, এই বৃত্তের সমীকরণটা কি হবে, এটা বলো, শুধু বলো। y স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস y twice স্কোয়ার, cy তারপর plus twice cy plus twice if x plus c equal 0. ভেরি গুড। কি হবে, x এর জায়গায় y বসলো y স্কোয়ার, y এর জায়গায় x বসলো x স্কোয়ার, x এর জায়গায় y ওই জন্য টোয়াইস gy, y এর জায়গায় x টোয়াইস fx আর c ওই রকমই থাকলো। তাহলে এই তিনটা হচ্ছে একদম কমন টাইপের কথাবার্তা, এগুলো আসলে এমসিকিউ এ চলে আসতে পারে, ওই জন্য এটা আরেকবার দেখাই দিলাম, ঠিক আছে। তাহলে চলো আমরা এখন ম্যাথ দেখি। আর মনে করো তোমাকে অন্য কোনো একটা রেখার সাপেক্ষে বললো, সেটা কিভাবে করতে হয় ওটা হচ্ছে আমরা ম্যাথের মধ্যেই দেখবো, তাহলে সহজ লাগবে বেশি। তাহলে আমরা এখন ম্যাথে চলে যাই, চলো দেখি ম্যাথে কি আছে। তাহলে এটা আছে সার্কেলের এই ম্যাথ, তোলো এটা। বলছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং y is equal to x রেখার সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে, এই বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ নির্ণয় করো, এই কাজটা আমাদের করতে হবে।
খুবই সহজ ম্যাথ, সিম্পল ম্যাথ, কনসেপ্টগুলো তো এখনই আলোচনা করলাম, তো কঠিন লাগার কথা না। তোলা হয়েছে প্রশ্ন? তোলা জি হয়েছে? ভাইয়া। ওকে, তাহলে করে ফেলো। আমি এটা করে দিই। ওকে, তাহলে চলো আমরা ম্যাথটা করে ফেলি। y is equal to x, তারপর x অক্ষ, y অক্ষ, এই তিনটা রেখার সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ বের করতে হবে। তো আমি আর চিত্র আঁকালাম না, যেহেতু এখনই আমরা দেখে এসেছি, আমি একদম ম্যাথটা করে ফেলি। তাহলে এই তো প্রথমে আমরা x অক্ষ নিই, x অক্ষের সাপেক্ষে। তো x অক্ষের সাপেক্ষে নিলে কি হবে বলো? x অক্ষের সাপেক্ষে নিলে, ওয়াই x চেঞ্জ অক্ষের হয়ে সাপেক্ষে যাবে। জাস্ট কি হবে, ওই তোমার কোটির স্থানাঙ্ক চেঞ্জ হয়ে যাবে, তাই না? ওয়াইড স্থানাঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। তো কি হবে বৃত্তটা দেখো, আচ্ছা এখানে লেখো, এটা হলে কি হবে, এই যে ওয়াই, এটা হয়ে যাবে মাইনাস ওয়াই। তারপর এখন বের করে ফেলো, আমাদের বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, টুয়াইস জি এক্স, টুয়াইস এফ মাইনাস ওয়াই প্লাস সি। আচ্ছা লেখো, সমস্যা নেই, এটা এরকম হবে সেটা আমরা দেখাই দিলাম, এটা নিয়ে কাজ করি। আমাদের বৃত্তের সমীকরণ তো এরকম, তাহলে এক্স স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে দেখো কত আছে, -4x, -4x, এখানে 6 ইন্টু মাইনাস ওয়াই প্লাস 4 ইজ ইকাল টু 0। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তরটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x -6y প্লাস 4 ইজ ইকাল টু 0। ঠিক আছে, ওকে, তো এটা আমাদের হয়ে গেল। এখন y অক্ষের সাপেক্ষে বের করতে হবে। তাহলে আমাকে বলো, y অক্ষের ক্ষেত্রে কি হবে? y অক্ষের ক্ষেত্রে, x মাইনাস এর এক্স হোল জায়গায়, স্কোয়ার। হ্যাঁ, -x বসানো। ঠিক আছে, তো বসাই ফেলো। এই তো আমি এখানে করি, এই তো x এর জায়গায় -x, তাহলে -x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4 ইন্টু -x প্লাস 6y প্লাস 4 ইজ ইকাল টু 0। আলটিমেটলি পাবো আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y প্লাস 4 ইজ ইকাল টু 0। তাহলে এটা হচ্ছে y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হয়ে গেল, y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব। এখন পরেরটা কি বলেছে, y ইজ ইকাল টু x রেখার সাপেক্ষে। তো এটাও আমরা করে ফেলি, y ইজ ইকাল টু x এই রেখার সাপেক্ষে। তাহলে এখানে কি হবে, এখানে আমি x এর জায়গায় বসাবো y, আর y এর জায়গায় বসাবো x। বসাই ফেলো, তাহলে x এর জায়গায় y, তাহলে y স্কোয়ার, এটা হচ্ছে প্লাস x স্কোয়ার, x এর জায়গায় হচ্ছে y, y এর জায়গায় হচ্ছে x প্লাস 4 ইজ ইকাল টু 0। এটাকে সাজিয়ে লেখো, তাহলেই সেটা আমাদের উত্তর। ঠিক আছে, আরেকবার জাস্ট রিক্যাপ করলাম যেন তোমাদের একটু মনে পড়ে যায় সবকিছু। তাহলে এটা হবে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4y প্লাস 4 ইজ ইকাল টু 0। তো এই তিনটাই আমাদের এখানে উত্তর। ঠিক আছে, ঠিক আছে বাচ্চারা? জি ভাইয়া। ওকে, হয়ে গেল। আমরা চলো পরের ম্যাথে যাই। পরের ম্যাথে ওই তো কোনো একটা রেখার সাপেক্ষে যখন তোমাকে বলবে তখন কিভাবে বের করতে হয়, আমরা ডিরেক্ট ম্যাথ দিয়ে সেটা করে ফেলি। তুলে ফেলো, দুনিয়ার সহজ ম্যাথ এটা। সরলরেখাতে তো আমরা অনেক কিছু করেছি, মানে বিশাল বড় ক্লাস ছিল ওটা, প্রতিবিম্বের টপিকটা। বাট বৃত্তের ক্ষেত্রে এটা এত বেশি ফাস্ট না, সহজ এটা। তুলে ফেলো, বলেছে 4x মাইনাস 6y প্লাস 2 এই রেখার সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ নির্ণয় করো। এই রেখার সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে,
তোলা হয়েছে? জি ভাইয়া। ওকে। কথা হচ্ছে সারা মৌ, তোমরা তো আমাকে দাওয়াত দিলে না, এটা কথা? তোমাদের ভাই কলেজে আপনাকে সায়েন্স তো আগেই ফেস্ট, বলছিলাম আসতে। না ওটা তো ওইভাবে বললে হবে, সুন্দর করে দাওয়াত দিতে হবে, তো সুন্দর করে দাওয়াত না দিলে হবে তাই বলো? ভাই আজকে আইসেন, 11টা থেকে আসতে দিবে গার্ডিয়ানদের, আপনি আইসেন। না, এভাবে বলে বলে তো আর দাওয়াত নেওয়া যায় না, আগে বললে না হয় যেতাম, বুঝছো? আমি যেহেতু এখন বলে ফেলেছি তাহলে আর যাব না, কষ্ট পেলাম। দেখো, এই যে প্রশ্নে কি বলেছে, যে এই রেখার সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্ব নির্ণয় করতে হবে, ঠিক আছে, প্রতিবিম্বের সমীকরণ। কয়েকদিন পর আপনি হয়তো গেস্ট থাকবেন। ওটাই, বুঝছো? কখনো যদি মানে হচ্ছে আল্লাহ সেই সৌভাগ্য লিখে রাখে তাহলে ইনশাল্লাহ যাব, তাছাড়া সুযোগ নেই। ডিউ এর এখন অনেক টিচার হচ্ছে ইনভাইটেড তো। হ্যাঁ, জেসিন জেসমিন ম্যাম কি এবার যাচ্ছেন ওখানে? আমাদের হচ্ছে না ডিপার্টমেন্টের, ভাইয়া। ও এবার আসছে না, প্রতিবার হচ্ছে উনি থাকেন। অ্যান্ড হচ্ছে আহ, তোমাদের ফেস্টেই হচ্ছে আমি ম্যামকে প্রথম আহ, দেখেছিলাম, বুঝছো? পরে তো উনি আমাদের এখন ডিপার্টমেন্টের টিচার। আমি যখন প্রথম ডিপার্টমেন্টে যেদিন ভর্তি হতে যাই তো হুট করে ম্যামকে দেখি, তো আমি বলি আচ্ছা ম্যামকে তো আমি ফেস্টে দেখেছিলাম, এই ম্যামই কিনা। আমি দৌড়ে গিয়ে ম্যামকে বলছি, ম্যাম আপনি হচ্ছে হলি ক্রসের সায়েন্স ফেস্টে ছিলেন না? তে ম্যাম বলছে হ্যাঁ হ্যাঁ ছিলাম, তুমি আগে মানে শান্ত হও, মানে আমি দৌড়ে গেছি তো। তো পরে বললো হ্যাঁ আমি ছিলাম, তো ম্যামকে সবকিছু বললাম। আহ তো ভালো ছিল সবকিছু মিলিয়ে। তোমাদের ফেস্ট হচ্ছে আমার অনেক ভালো লেগেছিল, অনেক সুন্দর ফেস্ট হয়েছিল এবার। দেখো কি বলেছে, যে এই রেখার সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ নির্ণয় করো। তো আমরা কি করব, এই রেখাটা কনসিডার করে নিব। তো ধরো হচ্ছে এটা সেই রেখা, এই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে হবে। তো এই রেখাটা হচ্ছে কত, এটা হচ্ছে 4x মাইনাস 6y প্লাস 2 ইজ ইকাল টু 0। এটাকে ছোট করা যায়, তো ছোট করে ফেলো। ছোট করলে আমরা পাবো হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 1 ইজ ইকাল টু 0। এটা হচ্ছে আমাদের এই রেখা, এই রেখার সাপেক্ষে আমাদের প্রতিবিম্ব বের করতে হবে। তো এই তো যে রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বের করব তাকে আমরা কি করব, তাকে আমরা দর্পণ ধরে নিব, তাকে আমরা দর্পণ ধরে নিলাম। এভাবে না করেও সমস্যা নেই, জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? তো এখন ইয়ে করো, এই তো এই বৃত্তের সমীকরণটা নাও, বৃত্তটা নাও। তো বৃত্তটা মনে করো এই যে এইরকম, এই যে এটা হচ্ছে এই বৃত্তটা আমাকে দেয়া আছে। তো এটা আরেকটু নিচে নিই। Okay, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এই বৃত্ত। তো এই বৃত্তের সমীকরণে দেখো, বৃত্তের সমীকরণটা দেয়া আছে কিভাবে, বৃত্তের সমীকরণটা, বৃত্তের সমীকরণটা দেয়া আছে, বৃত্তের সমীকরণটা দেয়া আছে কিভাবে, এটা দেয়া আছে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 6x মাইনাস 24y মাইনাস 57 ইজ ইকাল টু 0। তো আমরা কি বৃত্তের সমীকরণকে এইভাবে রাখবো, বলো তো? না ভাইয়া। এইভাবে রাখলে আমাদের কেন্দ্র ব্যাসার্ধ সবকিছু বের করতেই ঝামেলা হবে। আমরা হচ্ছে ওই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সবকে 1 করে ফেলি। তো 3 দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দেখো সমীকরণটা কত আসে। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 3 দিয়ে ভাগ করে দাও, আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 8y, এটা কত হবে দেখো তো, এটা হবে 3 19। একে 3, হ্যাঁ 19। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, ঠিক আছে? তো এই বৃত্তের সমীকরণ যেহেতু আমরা পেয়ে গেছি, এখন আমরা এই বৃত্তের কেন্দ্রটাও পেয়ে যাব। আমাকে বলো এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র, 1,4। এই কি বলে মাইনাস এসব, 1 করে। -1,4। -1,4। বৃত্তের শেষ ক্লাসে এসে যদি এসব বলো তাহলে বড় পাপ হবে। দেখি আদি বলো, ব্যাসার্ধের সূত্র মনে আছে? √g² প্লাস f² মাইনাস c। মাইনাস কত আসে দেখো, ব্যাসার্ধ লাগবে না, এমনি তোমাকে ধরলাম, কত আসে
16, 17, 36, 6 আসে মনে হয়, তাই না? 6 আসবে। ওকে, দেখো এই বৃত্তের কেন্দ্র আমরা পেয়ে গেছি। এই বৃত্তের কেন্দ্র এখানে সুন্দর করে আমরা পেয়ে গেলাম। এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে -1,4, -1,4। তো এই যে এই বৃত্তের যে প্রতিবিম্বটা, সে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে বলতো? নিচে না, এখানে না, এই যে জি ভাইয়া। এখানে গঠিত হবে। তো এই বৃত্তের আচ্ছা ব্যাসার্ধ লাগবে, ব্যাসার্ধ লাগবে। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখো এই বৃত্তের ব্যাসার্ধ আমরা বের করলাম এখানে। এই বৃত্তের ব্যাসার্ধটা আমরা পেয়েছি কত? 6 একক। 6 আসে না সবার? 6 না? জি ভাইয়া। ওকে, 6 আসে। তো এই বৃত্তের ব্যাসার্ধটাও কত হবে বলতো? এই বৃত্তের ব্যাসার্ধ, 6 এই একক। এই বৃত্তের ব্যাসার্ধ 6 হবে, কারণ প্রতিবিম্বর ক্ষেত্রে তো তোমার ছোট বড় হয় না। এই তোমার সমতল দর্পণে প্রতিবিম্ব যেমন, বস্তুও তেমন, ওই রকমই হয়। তো এই বৃত্তের ব্যাসার্ধটাও কত হবে? 6 হবে। খুব ভালো কথা। তো আমি যদি কোনোভাবে এই বৃত্তের কেন্দ্রটা পেয়ে যাই, তাহলে আমাদের কাজ হয়ে যাবে না? এই বৃত্তের ব্যাসার্ধ জানি, আমি এই বৃত্তের কেন্দ্রটা বের করতে পারলেই তো আমাদের কাজ শেষ। তো আমাদের আলটিমেট এইমটা হচ্ছে এই প্রতিবিম্ব যেটা আছে, এই প্রতিবিম্বের, এই প্রতিবিম্ব বৃত্তের কেন্দ্র বের করা। এই প্রতিবিম্ব বৃত্তের কেন্দ্র বের করতে পারলে আমাদের কাজটা শেষ। তো চলো আমরা এখন কেন্দ্র বের করি। হ্যাঁ বল। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি না, যে এই বলো। সরলরেখার লম্বরেখার সমীকরণ বের করবো -1,4 বিন্দুগামী। হুম, তারপর? এরপর দুইটা সরলরেখার সমীকরণ সলভ করলে তো আমরা মধ্যবিন্দুটা পাবো, কেন্দ্রদ্বয়। হুম, তারপর? মানে এরপর হচ্ছে ওইখান থেকে ওই বৃত্তের কেন্দ্র বের করতে পারবো। হ্যাঁ, আমরা এই কাজটাই করব। ঠিক আছে, আদি যে কথাটা বললো আমরা সেই কাজটাই করব। কি করব? আমরা প্রথমে এই যে, এই তোমার হচ্ছে এই যে তোমার লম্বরেখা আছে না, এই লম্বরেখার সমীকরণটা বের করব। আর এই লম্বরেখার সমীকরণটা হচ্ছে এই বিন্দুগামী। এই লম্বরেখার সমীকরণটা হচ্ছে -1,4 বিন্দুগামী। মানে এই রেখার লম্বরেখার সমীকরণটা বের করব। আর এই রেখার লম্বরেখার সমীকরণটা পেয়ে গেলে আমরা হচ্ছে এই দুইটা রেখার ছেদবিন্দুটা পেয়ে যাব। আর এই ছেদবিন্দুটা কি হবে? ছেদবিন্দুটা হবে এই দুইটা কেন্দ্রের মধ্যবিন্দু। তাহলে আমরা এই কেন্দ্রটা পেয়ে যাব। এই কাজটাই আমাদের করতে হবে। ঠিক আছে, আমি আরেকবার বলি কি করব। আমরা হচ্ছে এই রেখার লম্বরেখার সমীকরণ বের করব। আর সেই লম্বরেখাটা এই বৃত্তের কেন্দ্রগামী হবে। ঠিক আছে? তো লম্বরেখার সমীকরণটা পেয়ে গেলাম। তারপরে এই দুইটা রেখার সমাধান করব, করলে ছেদবিন্দুটা পাবো। আর এই ছেদবিন্দু কি হবে? এই ছেদবিন্দুটা হবে হচ্ছে এই দুইটা কেন্দ্রের মধ্যবিন্দু। তবে এই পয়েন্ট পেয়ে গেছি, এই পয়েন্টটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এই পয়েন্ট বের করা তো কোনো ব্যাপারই না। তো আমরা এই কাজটাই করব, আদি যেটা বলেছে সেটাই করব। চলো তাহলে এই জিনিসটা এখানে দেখাই দিই, যে ব্যাসার্ধটাও ওটাই হবে। ব্যাসার্ধটা এখানে 6 এককই হবে। ওকে, তো আমরা এখন কি করব? এই রেখার লম্ব রেখার সমীকরণটা বের করি। তো আমার কোনটা? এই যে এটা, 2x মাইনাস 3y প্লাস 1 ইজ ইকাল টু 0 এর লম্ব রেখার ইকুয়েশন। এর লম্ব রেখার ইকুয়েশন। এই লম্ব রেখার ইকুয়েশন কি হবে? bx, এই তো bx মাইনাস ay প্লাস k ইজ ইকাল টু 0। আর হচ্ছে এটাই তো এই বৃত্তের কেন্দ্রগামী লম্ব রেখাটা। এই লম্ব রেখাটা এই বৃত্তের কেন্দ্রগামী, ওই জন্য -1,4 দিয়ে আমি সিদ্ধ করতে পারবো। তো সিদ্ধ করে দাও। -1,4 বিন্দুগামী যেহেতু, এই তো -3 ইন্টু -1 -2 ইন্টু 4 প্লাস কে ইজ ইকাল টু 0। এখান থেকে দেখো কে এর মানটা কত আসে। -5। ওকে, -5। ভেরি গুড। এখন কে এর মানটা ওখানে বসাই দাও, তাহলে আমি এই লম্ব রেখার সমীকরণটা পেয়ে যাব। তাহলে লম্ব রেখার সমীকরণ হবে -3x -2y -5 ইজ ইকাল টু 0। তাহলে এটা আমরা পাবো হচ্ছে, শুধু 5 আসে না, ও আচ্ছা প্লাস। শুধু 5। আচ্ছা তাহলে এটা শুধু 5 হলে এটা +5 হবে। এটা হচ্ছে শুধু 5, তাহলে এটা +5।
ওকে, তো মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে সুন্দর একটা সমীকরণ পাবো 3x প্লাস 2y মাইনাস 5 ইজ ইকাল টু 0। এখন কি করব, আমি এই রেখা আর এই রেখাকে সমাধান করব। এটাকে আমি 2 নম্বর দিলাম, এটাকে হচ্ছে 1 নম্বর দিলাম। এই দুই রেখা সমাধান করলেই ছেদবিন্দুটা পেয়ে যাব। তো আমি ছেদবিন্দুর একটা পয়েন্টের নাম ধরলাম, নেসেসারি না, ধরতে পারো চাইলে। তাহলে এই ছেদবিন্দু আমি পি ধরলাম। দেখো পি এর স্থানাঙ্কটা কত আসে, 1 আর 2 সমাধান কর। 1 আর 2 সমাধান 1,1। জি ভাইয়া এটা আছে। ওকে, তাহলে 1,1 আসলো। আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম। পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,1। এখন এই পি বিন্দুটা হচ্ছে কি, এই দুইটা কেন্দ্রের মধ্যবিন্দু। কেন মধ্যবিন্দু? এই তো যে কথাটা আমরা বারবার বলে আসছি, যে তোমার এই কেন্দ্র থেকে মানে হচ্ছে এখান থেকে এই মিররের যে দূরত্ব আর এই মিরর থেকে এই প্রতিবিম্বের দূরত্ব সেম হবে। অবজেক্ট থেকে মিররের দূরত্ব আর মিরর থেকে অবজেক্টের দূরত্বটা সেম হয়, তাহলে এই ডিস্টেন্সটা কিন্তু সেম। তাহলে এই পি হচ্ছে এদের মধ্যবিন্দু। তাহলে দেখো এই যে এখন এটার স্থানাঙ্ক আমার বের করতে হবে, তো তুমি হচ্ছে এটা এ পয়েন্ট দিলা, এটা ধরো হচ্ছে বি পয়েন্ট দিলা। তো আমাকে এখন বলো বি পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? ভাই আগে টি বের করে নিতে হবে না? কি বের করবা? টি টি কোথায় আবার? মানে কেন্দ্র হতে হচ্ছে এই সরলরেখার উপর দূরত্ব। আমরা তো শুধু ব্যাসার্ধ দিয়ে যোগ করতে পারবো না। এই আমরা তো মধ্যবিন্দু পেয়ে গেছি, এখন মধ্যবিন্দু সূত্র দাও, তাহলে তো হয়ে যাবে। ওই তো মধ্যবিন্দু সমান কি, ও এক, 1 সমান জি ভাইয়া, হ্যাঁ। -1 প্লাস আলফা বাই 2। অথবা আমরা কি শর্টকাট জানি না, এখান থেকে এখানকার পরিবর্তন সেটা বের করো, তারপর এখান থেকে এখানকার পরিবর্তন বের করো। -1 থেকে 1 হয়েছে, 3,-2 হ্যাঁ, -1 থেকে মাইনাস মানে -1 থেকে +1 হয়েছে, মানে 2 বেড়েছে, এখান থেকেও 2 বাড়বে, তাহলে এটা হবে 3। তারপর দেখো 4 থেকে 1 হয়েছে, মানে 3 কমে গেছে, 1 থেকেও 3 কমবে, হয়ে যাবে -2। তাহলে আমরা প্রতিবিম্ব যে বৃত্তটা আছে তার কেন্দ্র পেয়ে গেছি, ব্যাসার্ধ পেয়ে গেছি, শেষ আমাদের কাজ। লেখো পি এ বি এর মধ্যবিন্দু, পি এ বি এর মধ্যবিন্দু। আজ কিন্তু বুয়েটের পরীক্ষা ছিল, বুঝছো? তো বুয়েটে তোমার, হ্যাঁ গতকালকে ছিল। তো গতকালকে বুয়েটে বৃত্ত থেকে কিন্তু স্পর্শক থেকেই প্রশ্ন এসেছে, বুঝছো? স্পর্শক থেকে এসেছে, মানে 4.2 থেকে। ওকে, কোয়েশ্চেন কেমন হয়েছে? আমি যতদূর শুনলাম, আমি ওইভাবে কোয়েশ্চেন দেখিনি এখনো। যেটা শুনলাম ম্যাথটা একটু কঠিন হয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি কম্পারেটিভলি নাকি সহজ, মানে ম্যাথের থেকে সহজ হয়েছে, সেটা শুনলাম, বুঝছো? ম্যাথটা হচ্ছে কেন যেন বারবার একটু কঠিনই করে, আমাদের সময় ম্যাথটা বেশ কঠিন করেছিল। ওকে, তাহলে হচ্ছে আমরা বি পয়েন্টটা পেয়ে গেলাম, 3,-2, ব্যাসার্ধ আমরা 6 পেয়ে গেছি। এখন এই বৃত্তের সমীকরণ বের করা আমাদের কাছে ডাল ভাত, করে ফেলো। তাহলে অতএব বৃত্তের ইকুয়েশন এটা হবে x-3 হোল স্কোয়ার y+2 হোল স্কোয়ার ইজ ইকাল টু 6 স্কোয়ার। এটাই আমাদের উত্তর। যেহেতু এটা অ্যাডমিশনের টপিক, অত কিছু আর দেখাতে হবে না, এতটুকুই ইনাফ। বুঝতে পেরেছি ম্যাথটা কঠিন ছিল, তোমরাই কিন্তু বলেছো, আমি বলার আগে কিন্তু আদি বলে ফেলছি, তার মানে এটা কঠিন লাগার কথা না। ঠিক আছে, কথাবার্তা বলতে হবে। ওকে, চল আমরা এখন এই ম্যাথটা করি। চলো, এই কোয়েশ্চেনটা তুলে ফেলো। দেখো কি বলেছে। এই কোয়েশ্চেনগুলো করানোর কারণ হচ্ছে তোমাদের কনসেপ্টটা আরেকটু ডেভেলপ করা। এমন না যে এই কোয়েশ্চেনগুলো বুয়েটের পরীক্ষায় আসবে, এরকম কিন্তু একদমই না। হয়তো এর থেকেও সহজ আসবে, বাট এগুলো করলে যেটা হবে তোমাদের কনসেপ্টে একটু ডেভেলপ হবে, তোমরা আরেকটু অন্যভাবে মানে চিন্তা করতে পারবা।
তোমাদের চিন্তার দ্বারটা একটু খুলে যাবে, সেই জন্য তোমাদের একটু এই টাইপের ম্যাথগুলো করে। কি বলেছে দেখো, if the angle of intersection at a point where the two circles with radii 5 cm and 12 cm intersect is 90 degree, then the length of their common chord is what? ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। দেখি আদি আমাকে বলবা যেটার বাংলা কি, না তোমরা এখানে ভাইয়া একটা, পারি না। ওই জন্য তোমাকে ধরি আমি, তুমি যে ভয় করো ওই জন্য তোমাকে ধরি। এই তোমাদের হচ্ছে একটা ইংলিশ শেখাই দিই, দেখো রেডিয়াস হচ্ছে সিঙ্গুলার, বুঝছো? রেডিয়াস হচ্ছে সিঙ্গুলার, আর রেডি এটা হচ্ছে প্লুরাল। তাহলে রেডিয়াস, রেডিয়াস এটা হচ্ছে সিঙ্গুলার, আর এই রেডি এটা হচ্ছে প্লুরাল। রেডিয়াসের প্লুরাল এটা হচ্ছে রেডি। ঠিক আছে, তোমাদের ইংলিশ সেকেন্ড শিখাই দিলাম। দেখা গেল তোমাদের মেডিকেল পরীক্ষায় চলে আসছে, তখন মনে করবা ম্যাথ শিখতে শিখতে ইংলিশ শিখে ফেলেছি। পড়ো কোয়েশ্চেনটা পড়ো, আমি আরেকবার পড়ি। বলেছে ইফ দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন at a point where the two circles with radii 5 cm and 12 cm intersect is 90 degree, then the length of their common chord is what? বলো আদি, ট্রাই করো। তোমার একদম মানে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, তারপর হচ্ছে ওই সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এইগুলো মিলিয়ে বলতে হবে না, তুমি যেটা বুঝতে পারছো ওটাই বলো। আচ্ছা, একটা বিন্দুতে দুইটা এক- বৃত্তের যে ছেদক, সেটার দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন। আচ্ছা, একটা ছেদকের যে কোণ সেটা 90 ডিগ্রি দেওয়া আছে, আর যে দুইটা বৃত্ত সেই দুইটার ব্যাসার্ধ দেওয়া আছে 5 আর 12, আর পাঁচে ছেদকের কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন কমন কার্ড মানে কি, সাধারণ স্পর্শকে, এই এই যে স্পর্শক ট্যানজেন্টটা। হুম, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য চাইছে। ওকে ঠিক আছে। এটা বেসিক্যালি যেই মেইনে আসছে, তো তো ওদের তো তোমার এমসিকিউ সিস্টেম, তো এই জন্য সমীকরণ বের করতে বলেনি, বাট আমাদের যখন প্রশ্ন আসবে তখন হয়তো সমীকরণ বের করতে বলবে। ঠিক আছে, যখন হচ্ছে আমাদের প্রশ্ন আসবে তখন হয়তো বলবে যে বৃত্তের সমীকরণ বের করো। তো এরকম আসতে পারে, ওইরকম আসতে পারে, আমরা আসলে দেখি ব্যাপারটা কি বলছে এখানে। তোমারটা অনেকটাই কাছাকাছি গেছে, একটু ভুল হয়েছে আর কি, ওটা সমস্যা নেই, সংশোধন হয়ে যাবে। দেখো বলেছে ইফ দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কি বলতো? ইন্টারসেকশন মানে কি? যেখানে তারা মিলিত হয়, তাই না? যে বিন্দুতে তারা হচ্ছে মিলিত হয় তাকে বলা হয় হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট, যে বিন্দুতে তারা মিলিত হবে। আর এখানে বলেছে ইফ দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন at a point where the two circles with radii 5 cm and 12 cm intersect is 90 degree। মানে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, এদের কি থাকবে? এদের হচ্ছে তোমার দুইটা ছেদবিন্দু থাকবে। তো বলেছে এই ছেদবিন্দুতে, এই ছেদবিন্দুতে যে ব্যাসার্ধগুলো আছে, এই ব্যাসার্ধগুলো যে কোণ তৈরি করে সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা আমি একটা কাজ করি, আমি চিত্র আঁকাই, তাহলে ব্যাপারটা বুঝতে সহজ হবে। মনে করো এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, আর মনে করো এটা হচ্ছে আরেকটা বৃত্ত। এই দুইটা বৃত্ত কি করেছে? ছেদ করেছে। তো বলেছে দেখো যে এই দুইটা বৃত্তের ব্যাসার্ধ, একটা হচ্ছে 5 সেন্টিমিটার আর একটা 12 সেন্টিমিটার, এই জন্যই ছোট বড় করে আঁকানো। তো এটার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এটার ব্যাসার্ধ হচ্ছে 12 সেন্টিমিটার। তো এটা কাজ করো, এই বৃত্তের ব্যাসার্ধ, এটা কেন্দ্র নিয়ে নাও, কেন্দ্র, এই যে দেখো কেন্দ্র থেকে ইন্টারসেকশন পয়েন্ট, এটা তো অবশ্যই ব্যাসার্ধ হবে। আমরা কি করলাম? কেন্দ্র থেকে ইন্টারসেকশন পয়েন্ট পর্যন্ত ব্যাসার্ধ নিলাম। তো এই ব্যাসার্ধ এখানে দেয়া আছে 12 সেন্টিমিটার। এই বৃত্তের ক্ষেত্রেও সেম হবে,
এই বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র হচ্ছে এই যেটা হবে, কেন্দ্র হবে বেশি কেন্দ্র হবে ধরো হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্র থেকে তুমি ইন্টারসেকশন পয়েন্ট ইয়ে নাও, ব্যাসার্ধ নাও। এই ব্যাসার্ধ তোমাকে দেয়া আছে 5 সেন্টিমিটার। আর কি বলেছে, এই যে তোমার ইন্টারসেকশন পয়েন্টে এই যে দুইটা ব্যাসার্ধ মিলিত হলো, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কথাটাই প্রশ্নে বলেছে। বুঝতে পারলাম? দেখো তো জিনিসটা বুঝতে পারলাম কিনা। এই যে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন, অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশনটা 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি কোথায়, কিভাবে ইন্টারসেকশন, যেই পয়েন্টে ব্যাসার্ধ দুটো মিলিত হয়েছে, এই ব্যাসার্ধ যেখানে মিলিত হয়েছে সেখানে কোণ 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে। তো এই হচ্ছে এখানকার প্রশ্নটা। তাহলে বলেছে এদের কমন যে কর্ড আছে এটা কত হবে। আমরা চিত্রটা কেন ছেদ করে দিলাম, এই ছেদ করে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে প্রশ্নে বলেছে কমন কর্ড, তাদের সাধারণ জ্যা থাকতে হবে। আর সাধারণ জ্যা থাকতে হলে অবশ্যই তাদের ছেদ করতে হয়, এটা আমরা আগেও করেছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এই প্রশ্নের সব ব্যাখ্যাগুলো। এখন আমরা কি করতে হবে, এই যে কমন কর্ডটা আছে, এই কমন কর্ডের আমার হচ্ছে দৈর্ঘ্যটা বের করতে হবে। ঠিক আছে, কমন কর্ডের দৈর্ঘ্য, তো কমন কর্ডটা ড্র করে ফেলো। এই যে এটা হচ্ছে কমন কর্ড, ডট ডট দিতে পারো, এটা হচ্ছে কমন কর্ড। বৃত্তটা একটু ইয়ে হয়ে গেছে, ওই জন্য লাইন মিলছে না। আচ্ছা সমস্যা নেই। এই কোশ্চেন কি এমসিকিউতে আসছে? বুঝিনি কি বললা। মানে এই কোশ্চেনটা কি এমসিকিউ? এই ইন্ডিয়াতে আইআইটির সব কোয়েশ্চেন এমসিকিউ হয়, বুঝছো, সবগুলো এমসিকিউ। মানে হচ্ছে বুঝতেই পারছো, আমাদের হচ্ছে রিটেন যেটা, ওদের আসলে সবকিছু রিটেন করতেই হয়, করে হচ্ছে অপশন ডে যেটাই হয় আর কি সেটা করে দেয়। ওকে, তো আমার হচ্ছে কমন কর্ড এটা বের করতে হবে। তো একটা কাজ করে ফেলো, এটা নাম দিয়ে দাও। আমি এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। আমার এ বি এর ডিস্টেন্সটা বের করতে হবে, দৈর্ঘ্যটা বের করতে হবে। তো একটা কাজ করে ফেলো, এটার একটা নাম দিয়ে দাও। এটার নাম দিলাম আমি পি, এটার নাম দিলাম আমি কিউ। খুব ভালো কথা। এখন একটা কাজ করে ফেলো, আমাদের এই ম্যাথ করার সুবিধার্থে আমরা এই পি কিউটা যোগ করে ফেলবো। আমরা এখন এখান থেকে পি কিউটা যোগ করে ফেলবো। ওকে, আমাকে বলতে পারবা এই পি কিউটা, এই পি কিউটা কি হবে, এই রেখার উপর লম্ব হবে না? দেখো তো এবি রেখার উপর পি জি কিউটা, ভাইয়া। জি ভাইয়া। পি কিউটা কিন্তু এবি রেখার উপর লম্ব হবে। তাহলে আমি যদি কোনোভাবে এই অর্ধেকটুকুর ডিস্টেন্সটা বের করতে পারি, তাহলে কিন্তু আমি জ্যায়ের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তো একটা কাজ করে ফেলো, এই পয়েন্টে একটা নাম দিয়ে দাও। এই পয়েন্টের কি নাম দিবা বলো, কি নাম দিবা? আচ্ছা মনে করো মোয়ের এম দিয়ে দিলাম। ঠিক আছে, মোয়ের এম দিয়ে দিলাম। ওকে, তো আমরা কোনোভাবে যদি এ এমটা বের করতে পারি, এই বি বের করা আমাদের জন্য কঠিন কিছু না। ঠিক আছে, তো এই ম্যাথটা কিভাবে করা যায় একটু বোঝার ট্রাই করি। দেখো ম্যাথ সহজ, বাট এই টেকনিক ধরাটা ইম্পর্টেন্ট। এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো আমরা কিন্তু এখানে দুইটা ত্রিভুজ পাবো, একটা হচ্ছে এ পি এম একটা ত্রিভুজ পাচ্ছি, আবার হচ্ছে এ এম কিউ এটা একটা ত্রিভুজ পাচ্ছি। আমরা কেন দুইটা ত্রিভুজ নিয়ে কথা বললাম এখানে, কারণ হচ্ছে এই যে একটা ত্রিভুজের এটা দেয়া আছে, আরেকটা ত্রিভুজের এই দৈর্ঘ্যটা দেয়া আছে, আর এখানে এই যে এ এম যেটা আছে এটা কিন্তু দুইটার মধ্যে কমন, এটা হচ্ছে দুইটার মধ্যেই কমন। তো এই সম্পর্ক থেকে আমরা কোনোভাবে এ এম এর মানটা বের করার ট্রাই করব। ঠিক আছে, তো এখন যেহেতু এটা আমাদের লম্ব, তাহলে এই কোণটাকে আমি 90 ডিগ্রি বলতে পারি। এই কোণটাকে, এই কোণ 90 ডিগ্রি বলা যায়। জি ভাইয়া। ওকে, এই কোণটাকে কিন্তু আমি 90 ডিগ্রি বলতে পারি। তো একটা কাজ করি, আমি আমি একটা কাজ করব, একটু দেখো, এটা হচ্ছে ম্যাথ করার সুবিধার জন্য। ঠিক আছে, আমরা কি করে একটা এই কথাগুলো লিখে ফেলি এখানে, যে আমরা এখানে কি করেছি, এখানে হচ্ছে এ এম, এটা হচ্ছে লম্ব পি কিউ, এ এম লম্ব পি কিউ। আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এ এম যেটা আছে একে আমরা এক্স ধরে নিব। আমরা ধরে নিলাম এ এম এর মান হচ্ছে এক্স, আর পি এম এর মান হচ্ছে ওয়াই।
এটা আমাদের প্রমাণ করার সুবিধার জন্য আমরা এই কাজটা করে নিলাম। এই পি এম যেটা আছে এটাকে আমরা ওয়াই ধরেছি, আর এই এ এম যেটা আছে এটাকে আমরা এক্স ধরেছি। এই যে, এটা হচ্ছে এক্স। আমরা কোনোভাবে ট্রাই করব হচ্ছে এক্স এর মানটা বের করার জন্য। ঠিক আছে, এক্স এর মানটা আমরা বের করার ট্রাই করব। ওকে, এবার ভাইয়া হ্যাঁ বলো। এখানে কি পিএম বের করা লাগবে? এখানে পিএম, হ্যাঁ পিএম বের করতে হবে। ক্ষেত্রফল দিয়ে করা যায় না? ক্ষেত্রফল দিয়ে কিভাবে করবা? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, এরপর পিথাগোরাস দিয়ে পি কিউ বের করলে তো আবার ভূমি বের হয়ে যায়, ওইখান থেকে লম্ব বের করব এক্স। হ্যাঁ চলো দেখি, ট্রাই করে দেখি, এরকমই কিছু একটা ভাইয়া করার ট্রাই করি। হ্যাঁ বল। ভাইয়া আহ, প্রথমে হচ্ছে এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমরা দুইটাই সাইন অনুপাত নেই, এক তাহলে আসবে হচ্ছে x/12 হুম মানে ইকুয়াল টু সাইন থিটা, আর কিউ কোণটাকে আমরা ধরবো 90 মাইনাস এক্স মানে 90 মাইনাস থিটা, আমরা তখন হচ্ছে এরকমই অনুপাত দিয়ে হয়ে যায়। আমরা এরকমই কিছু করব। ঠিক আছে, আমরা সারা যেটা বললো এই কাজটাই আমরা করব। আমরা আসলে এখানে একটা কোণ ধরে নিয়ে কাজগুলো করার ট্রাই করব। ঠিক আছে, চলো আমরা একটু ধরে নিই, আর একটু একটু কাজ আছে এটা, সেটা একটু শেষ করে নিই, তাহলে তোমাদের আরেকটু বুঝতে সহজ হবে। ওকে, তো যে কাজটা করব, সারা যেটা বললো আমি অনেকটা ওই রকমই একটা কাজ করব। ঠিক আছে, তো একটু দেখো, ভালো করে একটু বোঝার ট্রাই করো, এই জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট। আমি হচ্ছে এই কোণটাকে ধরলাম থিটা, এই কোণটাকে আমি ধরলাম থিটা। আমি কি ধরেছি দেখো, কোণ এ পি এম এটা সমান আমি থিটা ধরেছি। তাহলে বলো তো আমাদের পি এ এম এই কোণ কত হবে? পি এ এম এই কোণটা, এই কোণটা চিন্তা 90 করো, মাইনাস। 90 মাইনাস থিটা, তাই না? আমাদের হচ্ছে এখানে কোণ পি এ এম এটা হবে হচ্ছে 90 মাইনাস থিটা, এটা হবে 90 মাইনাস থিটা। ভেরি গুড। এখন দেখো, এই কোণটা আবার হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণ হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে বলো এই কোণ কত হতে হবে? এই থিটা। কোণ, থিটা। এই কোণ কত হতে হবে? থিটা হতে হবে। ভালো করে দেখো, এই জিনিসটা ধরতে পারলে আমাদের অর্ধেক কাজ শেষ। এটা আমরা দেখেছি, দেখো পি এ এম যেটা আছে এই কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা। তো এখান থেকে আবার আমরা জানি, এখান থেকে আমরা জানি যে কোণ পি এ কিউ এটা হচ্ছে আবার 90 ডিগ্রি, এটা হচ্ছে আবার 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা কি বলতে পারি দেখো, এখান থেকে আমরা কি বলতে পারি যে কোণ পি এ কিউ এটা সমান আমরা লিখতে পারি কোণ পি এ এম প্লাস কোণ এম এ কিউ, এম এ কিউ। এখান থেকে কোণ এম এ কিউ বের করো তো, কোণ এম এ কিউ এটা হবে হচ্ছে কোণ পি এ কিউ মাইনাস কোণ পি এ এম। তো দেখো পি এ কিউ এর মান হচ্ছে আমরা আগে থেকেই বের করেছি, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর পি এ এম আমরা বের করলাম, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। তো আলটিমেটলি দেখো ঘুরে ফিরে কি পাবো, এই 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ এই এম এ কিউ এটাও হয়ে যাবে থিটা। ঠিক আছে, এটাও কি হয়ে যাবে, এই কোণটাও হচ্ছে থিটা। আমাদের ম্যাথের অর্ধেক কাজ এখানেই শেষ। আমরা এখন কোনোভাবে কোনোভাবে যদি হচ্ছে y এর মানটা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের সবকিছুই শেষ হয়ে যাবে। ঠিক আছে, বা হোয়াট এভার কোন একটা বাহুর মান বের করতে পারলেই আমরা x এর মান খুব সহজেই বের করতে পারবো। তো আমার আসলে এখানে y এর মানটা লাগবে। ঠিক আছে, y এর মানটা এখান থেকে লাগবে। ওকে, তো আমাকে বলতে পারবে এখানে আমরা কিভাবে করতে পারি এই ম্যাথটা, y এর মানটা কিভাবে বের করতে পারি? ভাইয়া দুটো সদৃশ ত্রিভুজ না অনুপাত দিয়ে বের করা যায়? দুইটা সদৃশ ত্রিভুজের অনুপাত দিয়ে বের করবা? উম এইভাবে হবে কিনা, আচ্ছা চলো আমরা, ভাইয়া বলো এত কিছু বেরি করতে হয় না। তাহলে। ভাইয়া অ্যান্সার কি 26? না, 26 না। ভাইয়া যদি ভাইয়া আমরা দুইটাই হচ্ছে সাইনের অনুপাত নেই, যেমন সাইন থিটা ইকুয়াল টু হুম, x/12, হ্যাঁ তারপর হচ্ছে কিউ কোণটা হবে 90 মাইনাস থিটা,
এখানে কি যদি আমরা কোনটা? সাইন অনুপাত কিউ কোণ আচ্ছা আচ্ছা, সাইন মিনাস। দুইটাই হচ্ছে এক্স এর মাধ্যমে প্রকাশ করব। আচ্ছা, তারপর তুমি কি হচ্ছে এখান থেকে আবার থিটা বের করতে চাচ্ছ? থিটা বের করে এই কাজ হ্যাঁ করবা? হ্যাঁ জি ভাইয়া। করা যাবে হয়তো, তাহলে উত্তর তো মিললো না। উত্তর মেলেনি ভাইয়া আমার। এখন 60/13। 60/13 হয়, হ্যাঁ 60/13 আসবে। ঠিক ভাইয়া আছে, আমি ক্ষেত্রফল দিয়ে করছি, এটা সহজ হয়। এটা করা যাবে বুঝছো। আমি যে নিয়মটা করাবো এটাতে করলেও হবে, বাট এই নিয়মটা একটু বড় হবে আর কি। ওই জন্য আমি অল্টারনেটিভ নিয়মটা ভাবছিলাম। আমি যে কাজটা করব এখানে, সেটা যদি আমি একটু বলি তোমাদের। আমি হচ্ছে এই যে এই পুরো এই পিকিউ এর মান বের করতে পারবো না, দেখো তো আমি পিকিউ এর মানটা জি ভাইয়া। বল। পিকিউ এর মান কিন্তু আমি বের করতে পারবো, তাই না? পিকিউ এর মান কত হবে? পিকিউ এর মান হবে 13। তাহলে আমাদের এম কিউ কত হবে বলো তো? এম কিউ, এম 13 কিউ কত মাইনাস হবে? 13 - y হবে। তো এই কাজগুলো করে করে আমি হচ্ছে এটা বের করতে পারবো। ঠিক আছে, তো চলো দেখি আমরা হচ্ছে এভাবে করা যায় কিনা। আচ্ছা, জয়েন কর। ওকে, দেখো এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে পিকিউ এর মানটা বের করে ফেলবো। এখান থেকে পিকিউ এর মানটা বের করে ফেলবো। পিকিউ এর মান কত হবে বলো? পিকিউ এর মান, এটা হচ্ছে অতিভুজ, তো 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে 13 হবে। এটা এটা হবে 13 সেন্টিমিটার। তাহলে আমাদের এই পিকিউ পুরোটা হচ্ছে 13 সেন্টিমিটার, এতটুকু হচ্ছে ওয়াই। তাহলে এই এম কিউ বা কিউ এম এর মান কত হবে বলতো? কিউ এম এর মান কত হবে? 13 - y। 13 - y। ঠিক আছে, এটার মান হবে 13 - y। এখন আমরা যে কাজ করব, আমরা হচ্ছে এখানে একবার পিথাগোরাস অ্যাপ্লাই করব, এই ত্রিভুজে একবার পিথাগোরাস অ্যাপ্লাই করব। তাহলে ওই তো দুই জায়গায় এক্স কমন আছে, আমরা এখান থেকে কোনোভাবে ওয়াই এর মানটা বের করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে এখানকার প্রসেসটা। তাহলে দেখি ভাইয়া আমরা। আমারটাও মিলছে, আমার ক্যালকুলেশন মিস্টেক হয়েছিল। আচ্ছা, দেখি আমরা দুই ভাবে করার ট্রাই করব, আগে এটা শেষ করে ফেলি। তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই তো ত্রিভুজ পি এ এম এ পিথাগোরাস অ্যাপ্লাই করো। পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে? এটা হবে হচ্ছে 12 স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হবে। তারপর তুমি হচ্ছে এখানে এই ত্রিভুজ কিউ এ এম, এখানে হচ্ছে পিথাগোরাস অ্যাপ্লাই করো। এখানে অ্যাপ্লাই করলে হবে হচ্ছে 5 স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস 13 - y হোল স্কোয়ার। ঠিক আছে, এই কাজটা হয়ে যাবে। এখন তুমি যে কাজটা করতে পারো, এখানে এক্স স্কোয়ারের মানটা বসে দিতে পারো। ঠিক আছে, এখানে মানে একটা চলককে কমাই দাও, তাহলে আমরা এখান থেকে ওয়াই এর মানটা পেয়ে যাব। এটা হচ্ছে এখানকার স্ট্র্যাটেজিটা। চলো করে ফেলি এটা। এটা একটু বড় হবে, সেই জন্য আমি অন্য নিয়ম খুঁজছিলাম আর কি। তো এখানে এই কাজটা করে ফেলো। তুমি হচ্ছে এখানে এক্স স্কোয়ারের মানটা বসাই দাও। তাহলে 5 স্কোয়ারের জায়গায় থাক, এক্স স্কোয়ার সমান কত হবে? এটা হবে হচ্ছে 12 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে এটা আছে 13 - y হোল স্কোয়ার। এখান থেকে আমরা কি পেয়ে যাব? এখান থেকে হচ্ছে আমরা ওয়াই এর মান পেয়ে যাব। তারপর আমাদের ফার্দার কাজটা করতে হবে। বলো, বুঝতে পারলাম ব্যাপারটা? জি ভাইয়া। বড় হয় এটা। কত আসে দেখো, ওয়াই এর মান কত আসে? ক্যালকুলেটর দিয়ে করে দেখো তো কত আসে ওয়াই এর মানটা। 144/13। ওয়াই এর মান এটা আসে 144/13। হুম, দেখো তো, সলভ করো তো। আরেকবার দেখি তারা। আচ্ছা, নর্মালি সলভ করতে পারো। নর্মালি করলে কি হবে? এটা হবে হচ্ছে 12 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ওয়াই স্কোয়ার তো কাটাকাটি হয়ে যায়, এটা কাটাকাটি হয়ে যায়। এখান থেকে ওয়াই এর মানটা বের করে ফেলি। দেখো কত আসে। ভাইয়া 144/13 আসে। 144/13। হ্যাঁ
জি ভাইয়া। ওকে, সমস্যা নেই, যেটা আসবে সেটাই 144/13। ঠিক আছে, এটা আমাদের y এর মান চলে আসলো। এখন দেখো, আমি এখানে এই মানটা জানি, অতিভুজ জানি, এটা হচ্ছে আমাদের কোণ। আমি হচ্ছে এখান থেকে কি জানি, ভূমি জানি। আমি হচ্ছে এখান থেকে কি জানি, অতিভুজ জানি। তাহলে আমি কোনটা অ্যাপ্লাই করতে পারবো বলো তো? কোনটা অ্যাপ্লাই করতে পারবো এই ত্রিভুজ PAM এর মধ্যে? হুম, পিথাগোরাস। সাইন থিটা পাবো না? সাইন থিটা, ও আচ্ছা হ্যাঁ, সাইন থিটা দিয়ে করতে পারো। আচ্ছা, আমরা যদি কস থিটা ব্যবহার করি তাহলে কি কি পাচ্ছি দেখো তো? কস থিটা ব্যবহার করলে, কস থিটা দিয়ে করলে হচ্ছে ভূমি বাই হচ্ছে অতিভুজ। আচ্ছা, কস থিটাই তো করবো, বাট হ্যাঁ ঠিক আছে, কস থিটা দিয়ে করতে হবে। চলো, তাহলে হচ্ছে এই ত্রিভুজে কস থিটা অ্যাপ্লাই করো। ত্রিভুজ PAM, এখানে কস থিটা অ্যাপ্লাই করো। কস থিটা অ্যাপ্লাই করলে হবে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে y, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 12। ঠিক আছে, অতিভুজ হচ্ছে 12। আর এখানে অ্যাপ্লাই করো, এখানে অ্যাপ্লাই করো। এখানে অ্যাপ্লাই করলে কি পাবো? আচ্ছা, আমরা এত কষ্ট তো না করলেও পারতাম, সমস্যা নেই, থামো, অন্যভাবে দেখাচ্ছি। এত কষ্ট না করলেও হতো। আচ্ছা, এটা আমরা cos θ এটা পেয়ে গেলাম। এখন দেখো তো, এই ত্রিভুজে অ্যাপ্লাই করো cos θ। এই ত্রিভুজে, ত্রিভুজ QAM এ অ্যাপ্লাই করো। QAM, QAM এ অ্যাপ্লাই করলে কি হবে? cos θ ইজ ইকাল টু, cos θ ইজ ইকাল টু কি হবে? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে x আর অতিভুজ হচ্ছে 5। এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব। দেখো, এখান থেকে আমরা x এর মানটা পাবো। তাহলে এই তো 2 cos θ, দুটাই cos θ। এটা সমান লিখতে পারি কি? এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে y/12 ইজ ইকাল টু x/5। তো y এর মানটা আমরা পেয়ে গেছি কত এখানে? 144/13। এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে x/5। এখান থেকে দেখো কত আসে x এর মান, দেখো তো কত আসে? 60/13। 60/13। তাহলে এই তো x এর মান আমরা পেয়ে গেলাম। আর আমাদের এখানে ab সমান কি হবে? 2x হবে। ঠিক আছে, অনেক বড় হলো, আমরা এত বড় না করেও ম্যাথটা করতে পারতাম, এত বড় না করেও ম্যাথটা করতে পারতাম। তাহলে এখানে ab সমান কি হবে? 2x। তো এটা হবে হচ্ছে 120/13। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে আসলে দেখো বৃত্তের কিছুই নাই, এখানে বৃত্তের কিচ্ছু নাই। এটা হচ্ছে সব তোমার জিওমেট্রি, বৃত্তের কিচ্ছুই নেই, সব জিওমেট্রি। ঠিক আছে, বুঝতে পারলাম। দেখো, জি ভাইয়া। আমরা বুঝছো এই ম্যাথটা তো কষ্ট না করেই করতে পারতাম। মানে এত যে ঘিজিমিজি, এই এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কোনো কিছুরই দরকার নেই, কোনো কিছুরই দরকার নেই। কিভাবে? এটা হচ্ছে অল্টারনেটিভ, এটা হচ্ছে অল্টারনেটিভ। আমরা কি করব জানো? আমরা হচ্ছে ত্রিভুজ APQ নিব। দেখো তো, ত্রিভুজ APQ নাও। এটাও তো সমকোণী ত্রিভুজ। তাহলে আমি এখানে ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই, মানে সাইনের সূত্র, কজের সূত্র অ্যাপ্লাই করতেই পারি। তো APQ নাও। APQ নিয়ে আমি কি করব? আমার এখানে cos θ লাগছে, এই যে এই ছোট ত্রিভুজে cos θ লাগছে, তাহলে এখানেও আমি cos θ নিব। ঠিক আছে, তো APQ এ cos θ নাও তো। cos θ সমান কত আসবে? দেখো, ত্রিভুজ APQ, বড় ত্রিভুজে, এই বড় ত্রিভুজ, এই বড় ত্রিভুজে cos θ নাও। cos θ সমান কত আসবে বলো? ভূমি 12/13। 12/13 না, এই যে এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ। এটা যেহেতু 90 ডিগ্রি, এটা হবে অতিভুজ আর এটা হবে ভূমি। মানে এখানে cos θ সমান হবে 12/13, 12/13। আর এই ছোট ত্রিভুজে নাও, ত্রিভুজ AMQ, ত্রিভুজ AMQ তে cos θ নাও। এখানকার cos θ সমান কত হবে? এই তো, ভূমি হচ্ছে x, অতিভুজ হচ্ছে 5। এখন দুই cos θ কম্বাইন করো, তাহলেই কাজ শেষ। এত সহজ একটা প্রসেস বাদ দিয়ে আমি কোন প্রসেস করাই দিলাম, দেখো। তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে 12/13
ইজ ইকাল টু এক্স বাই 5। তাহলে এখান থেকে এক্স এর মান আমি একবারে পেয়ে যাব, এটা হবে হচ্ছে 60/13। 60/13, অতএব এ বি সমান হবে 120/13। ঠিক আছে, বুঝতে পারলাম। এটা তো বেশি ইজি না? একদম সহজ, এটা একদম সহজ, কিচ্ছু করতে হচ্ছে না এখানে। আমরা হচ্ছে বড় ত্রিভুজ নিলাম আর হচ্ছে পিচ্ছি ত্রিভুজ নিলাম, এখানে cos θ অ্যাপ্লাই করলাম, করে দুটো কম্বাইন করে উত্তর বের করে ফেললাম। এটা আমাদের উত্তর। এখন তোমরা বলো, তোমরা কি অন্য কোনো প্রসেস দিয়ে করেছো? ক্ষেত্রফল দিয়ে করছি আমি। ক্ষেত্রফল দিয়ে? ক্ষেত্রফল দিয়ে কিভাবে করেছো? ভাইয়া ওই সমকোণী ত্রিভুজটাই তো, ওটা দিয়ে তো করা যায় যে হাফ ইন্টু হুম, 12/5 ইজ ইকাল টু হাফ ইন্টু এক্স ইন্টু 13। ও আচ্ছা, হ্যাঁ এটাও তো কথা, এটাও তো করা যেত, এটা তো মাথায় আসেনি। এটাও আরেকটা প্রসেস। দেখো, হাদি যে কাজটা করেছে ওটা আরো সুন্দর একটা প্রসেস। আদি কি করেছে দেখো, আদি বলেছে এই যে সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল প্রথমে বের করবে। তো প্রথমে কি করলো, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে দেখো, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজ এ পি কিউ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি। ভূমি হচ্ছে কত, আমি ভূমি ধরলাম হচ্ছে, মানে একটা ভূমি একটা উচ্চতা ধরলেই হবে। একটা ভূমি হচ্ছে পি কিউ, আর একটা উচ্চতা হচ্ছে কি হবে দেখো, এ এম হবে। ঠিক আছে, এ এম হবে। তো এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা পাবো হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এখান থেকে আমরা পাবো হাফ, ভূমি হচ্ছে আমার 13 হবে, আর উচ্চতা কত হবে, উচ্চতা হচ্ছে এক্স হবে। ঠিক আছে, উচ্চতা হবে এক্স। তারপর কি করেছে, তারপর আদি কি করেছে দেখো, আদি আবার যে কাজটা করেছে, এটা আবার তোমার লম্ব 13। হ্যাঁ, এটা আবার দেখো লম্ব না, এই দুইটা রেখা পরস্পর লম্ব না, দেখো তো, এই দুইটা রেখা পরস্পর লম্ব না, চিন্তা করো, এই দুইটা রেখা কিন্তু পরস্পর লম্ব। তাহলে কি হবে, আমি একটাকে উচ্চতা আরেকটাকে ভূমি ধরবো, তাহলে করে ফেলো, তাহলে করে ফেলো। আমি হচ্ছে এখানে কি করেছি, এখানে আমি এটাকে ভূমি ধরেছি, হাফ গুণন এটা ভূমি, এটা উচ্চতা। আবার কি করা যায়, আবার এই ত্রিভুজের ক্ষেত্রফলকে আমি এইভাবে লিখতে পারি, ত্রিভুজ এ পি কিউ, এটা হচ্ছে কি হবে, হাফ গুণন, এখানে দেখো ভূমি আমি ধরলাম 12 আর উচ্চতা হচ্ছে 5। এইভাবে করলেও সেম উত্তরই আসবে। কতভাবে করা যায় ম্যাথটা দেখেছো? তোমরা যদি না বলতে আমি হয়তো এই নিয়মটা বুঝতেও পারতাম না। এইভাবেও করা যায়। এটা কি বুঝতে পারলা? সবাই একটু বলো তো, সারা কি এই কথাই বলেছিল প্রথমে ক্ষেত্রফলের কথাটা, না কি যেন প্রথমে বললো ক্ষেত্রফল দিয়ে করা যায়? না এভাবেও ভাইয়া, করা যায়, এইভাবেও করা যাবে। আদি হুম, বলছি। আচ্ছা, তাহলে এইভাবেও করতে পারবা, এইভাবে করলেও সেকেন্ড দেখবা তোমার। প্রসেসটা হচ্ছে আমার ওরকম। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এই তো করে ফেলো, হাফ গুণন 12 গুণন 5। এখানেও দেখবা এক্স এর মান কত আসবে, এক্স এর মান আসবে 5 × 60 ডিভাইডেড 13। অতএব এ বি সমান হচ্ছে 120/13। তাহলে একটা ম্যাথ আমরা 3 ভাবে করতে পারলাম। এটা হচ্ছে একটু বড় প্রসেস, আর এই দুটা হচ্ছে কম্পারেটিভলি ছোট ছোট প্রসেস। বুঝতে পারলাম? দেখো তো, বুঝতে পেরেছি। এই একটা ম্যাথের পিছে অনেক সময় চলে গেল, সমস্যা নেই, চল পরে ম্যাথে যাই। বুঝতে পারলাম তো নাকি, রিক্যাপ করতে হবে? না ভাইয়া। ওকে, এই কোয়েশ্চেনটা তুলে ফেলো তো। তুলে ফেলো। বলছে if the tangent at 1,7 to the curve এটা touches the circle এটা
দেন দ্য ভ্যালু অফ সি ইজ হোয়াট, এটা করতে হবে। তোলা হয়েছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তবে এই ম্যাথটা কিন্তু আমরা 3 ভাবে করতে পেরেছি, তোমরা 3 ভাবেই করতে পারো। আর এগুলো বুঝছো, অ্যাডমিশনে এত কিছু দেখানোর দরকার নেই, এরকম করে দেখানোর দরকার নেই। এটা ডিরেক্ট তুমি হচ্ছে এখানে থিটা লিখতে পারো, ঠিক আছে? আর এই প্রসেসটা দেখলাম যে এভাবেও করা সম্ভব, তারপর আমরা তো ছোট ছোট দুটো প্রসেস দেখলাম, যে কোনো একভাবেই তুমি করতে পারবে। ওকে, এই কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, if the tangent at 1,7 to the curve eta touches the circle eta, then the value of c is what? মানে আমাকে কি বলেছে, এটা হচ্ছে একটা তোমার কার্ভ দেয়া আছে, মানে এটা একটা বক্ররেখা। আর আমরা হচ্ছে পরের চ্যাপ্টারেই শিখবো যে এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। কার সমীকরণ বলতো? এটা হচ্ছে একটা প্যারাবোলার সমীকরণ, প্যারাবোলা বা পরাবৃত্ত। তো এটার সমীকরণ দেখতে কেমন হয় এই দিকে আর গেলাম না, কারণ এটা হচ্ছে আমরা পরের চ্যাপ্টারে শিখবই। তো এটা জাস্ট মনে রাখো, এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। তো আমি একটু দেখাই প্রশ্নে কি বলেছে। এটা মনে করে আমাদের সেই পরাবৃত্তটা, এটা হচ্ছে আমাদের সেই পরাবৃত্ত, ঠিক আছে? কোথায় কি হচ্ছে অত কিছু দেখার দরকার নেই, এটাই মনে করে আমাদের সেই পরাবৃত্ত এক্স স্কোয়ার ইজ ইকাল টু ওয়াই মাইনাস 6। ওকে, এখন বলেছে ইফ দ্য ট্যানজেন্ট 1,7 টু দ্য কার্ভ, এই কার্ভ টাচেস দ্য সার্কেল। আচ্ছা, ওটা পরে আসি। বলেছে কি, এই যে প্যারাবোলাটা আছে, এই প্যারাবোলার 1,7 বিন্দুতে একটা ট্যানজেন্ট আছে। এই তো, এটা মনে করো হচ্ছে এই প্যারাবোলার 1,7 বিন্দু, এই প্যারাবোলার 1,7 বিন্দু, এই 1,7 বিন্দুতে কি আছে, একটা ট্যানজেন্ট বা স্পর্শক আছে। তো মনে করো এটা সেই ট্যানজেন্ট বা স্পর্শক, ঠিক আছে? কি বললো তারপর, যে এই স্পর্শকটা এই বৃত্তকে স্পর্শ করে। তো মনে করো আমাদের বৃত্ত হচ্ছে এরকম, একটু নিচে নিয়ে আসি, আমাদের এই বৃত্তটা হচ্ছে এইরকম, ঠিক আছে? এই বৃত্তটা হচ্ছে এইরকম, এই বৃত্তটা কি করে, এই স্পর্শককে স্পর্শ করে। তাহলে কি করতে হবে, আমার এই সি এর মানটা বের করতে হবে। এই বৃত্তের সমীকরণ দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16x প্লাস 12y প্লাস সি ইজ ইকাল টু 0, এটা আমার বের করতে হবে, ঠিক আছে? তাহলে খুবই সহজ একটা কোয়েশ্চেন, এটা তোমাদের পারার কথা। তবে আমরা দেখি, এটা ট্রাই করে দেখি। তাহলে এটা হচ্ছে একটা পরাবৃত্ত দেয়া আছে, এই পরাবৃত্তের 1,7 বিন্দুতে একটি স্পর্শক আছে, যেই স্পর্শকটা আবার এই বৃত্তকে স্পর্শ করে। তাহলে এই বৃত্তের সি এর মান কত, এটা আমার বের করতে হবে। তাহলে বলো তো এই ম্যাথটা আমরা কিভাবে বের করব? বলো, এই ম্যাথটা কিভাবে করা যাবে, কিভাবে এই ম্যাথটা আমরা অ্যাপ্রোচ করতে পারি, বলো দ্রুত। ভাইয়া স্পর্শকের সমীকরণ বের করবো প্রথমে। ভেরি গুড, প্রথমে আমরা কি করব, এই স্পর্শকের সমীকরণটা বের করব। তারপর ওই স্পর্শকের সমীকরণ থেকে ওই সি এর মান খুব সহজে আমরা বের করতে পারবো, কারণ আমরা জানি স্পর্শক থেকে, হ্যাঁ স্পর্শক থেকে, মানে স্পর্শক কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব এই বৃত্তের ব্যাসার্ধের সমান। এই কাজটা করতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে। তো প্রথম কাজ, আমরা এখান থেকে স্পর্শক বের করব। এখন আমরা দেখেছিলাম যে যে কোনো একটা কার্ভ বলো, একটা ফাংশন বলো, তার কোনো একটা বিন্দুতে স্পর্শক বের করার নিয়ম কি, ওই বৃত্তের ক্ষেত্রে যে সূত্র আমরা ব্যবহার করতাম ওই সেম সূত্র, ওটা আমরা যে কোনো ক্ষেত্রে, যে কোনো কণিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তো চলো আমি স্পর্শকটা বের করে ফেলি। আমাদের হচ্ছে সমীকরণ দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 6 ইজ ইকাল টু 0। আমরা কি করব, ওই তো বৃত্তের কোন একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি ছিল,
এক্স ইন্টু এক্স ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, তারপর এইভাবে করে করে বের করতাম। এখানেও সেই কাজটাই করব। এখানেও কি হবে দেখো, এখানেও হবে এক্স ইন্টু এক্স ওয়ান, তাহলে এটা হবে এক্স ইন্টু ওয়ান। তো এখানে তো ওয়াই স্কোয়ারটা নাই, এখানে শুধুমাত্র ওয়াই আছে, তাহলে ওয়াইটা আমরা কিভাবে পাবো বলো তো? ওয়াইটা কিভাবে পাবো বলো, ওয়াইটা কিভাবে পাবো? y plus y1 by ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু, আর এখানে 6 হয়ে গেল। এটাই তো আমাদের স্পর্শকের সমীকরণ। এখানে লিখতে পারো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 6, আচ্ছা, ইজিক্যাল টু 0 পরাবৃত্তের 1,7 বিন্দুতে স্পর্শক। ঠিক আছে, 7 বিন্দুতে স্পর্শক। তো একটু এদিক ওদিক করে ফেলো, তাহলে সমীকরণটা পেয়ে যাও। 2 দিয়ে গুণ করে দাও, আমরা পাবো হচ্ছে 2x মাইনাস ওয়াই প্লাস 7 প্লাস 12 ইজিক্যাল টু 0। তাহলে আমরা পাচ্ছি 2x মাইনাস ওয়াই প্লাস 19 ইজিক্যাল টু 0। তো এখান থেকে যেটা বলতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এই যে স্পর্শক নির্ণয়ের পদ্ধতি, এটা যে কোনো ক্ষণিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো আমি স্পর্শকের সমীকরণটা বের করে ফেললাম। এখন কি করব? হ্যাঁ বলো। ওইখানে 7 কি -7 হবে না? ও সেটাই তো, -7, দুঃখিত। হ্যাঁ -7, এটাও চেঞ্জ হয়ে যাবে, -7 হবে। এটা করলে কত হবে? তাহলে 5 হবে, তাই না? এটা হবে 5। তাহলে এটা এই সমীকরণটা 2x মাইনাস ওয়াই প্লাস 5 ইজিক্যাল টু 0। ওকে, ধন্যবাদ। তো এখন আমাকে বলো এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র -8, -6. -8, -6। এখন কি হবে? এই বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব, এটা হবে ব্যাসার্ধের সমান। ঠিক আছে, করে ফেলো। এটা করলে আমাদের ম্যাথ শেষ। তাহলে শর্ত মতে আমাদের আর সমান হবে ডি, এটা করো, তাহলে আমাদের কাজ শেষ। তো বলো তো এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ কত? √r জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, আর এখানে এই ডি কত? এখান থেকে এখানকার লম্ব দূরত্ব বের করো, এটা হবে 2 ইন্টু -8, এটা হচ্ছে -6, এটা হচ্ছে +5, আর এটা হচ্ছে √4 + 1। দেখো কত আসে। এটা কত আসে দেখো তো, 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এটা হচ্ছে 100 আসবে। তাহলে √100 মাইনাস সি, এটা কত আসে দেখো। √5 আসে। শুধু √5? হুম, জি ভাইয়া। ওকে, তাহলে স্কোয়ার করে দাও। তাহলে আমরা পাবো হচ্ছে 100 মাইনাস সি ইজিক্যাল টু 5। তাহলে সি কত পাবো? সি এর মান পাবো হচ্ছে 95। এটা কি আসে? সি এর মান 95, তাহলে এটি উত্তর। ঠিক আছে, সহজ ম্যাথ, কিন্তু একদমই কঠিন ম্যাথ না। বুঝতে পারলাম। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, চলো পরের ম্যাথে যাই। পরের ম্যাথে যাই, এটা তো করলাম মনে হয়, তাহলে এটা এই ম্যাথটা পারবা তোমরা। এই ম্যাথটা তোমাদের এই স্টাফে থাকবে। এই ম্যাথটা স্টাফ, সহজ ম্যাথ। বলেছে the tangent and the normal lines at the point এত to the circle এটা and the x-axis from a triangle, the area of the triangle is what? এটা আমার বের করতে হবে। মানে তোমাকে একটা বৃত্ত দিয়েছে, এই বৃত্তের
√3,1 বিন্দুতে স্পর্শক, অভিলম্ব এবং এক্স অক্ষ একটা ত্রিভুজ গঠন করে। তোমার কি করতে হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। পারবা না ম্যাথটা? একদম সহজ ম্যাথটা এটা, একদম সহজ ম্যাথ। ঠিক আছে, আমি উত্তরটা লিখে দিই, তোমরা হচ্ছে এটা বাসায় ট্রাই করি। এটার অ্যান্সার দেয়া আছে কি? অ্যান্সার দেয়া আছে 2/√3, 2/√3 স্কোয়ার ইউনিট। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? বলো। না ভাইয়া। আচ্ছা ভাইয়া, নর্মাল লাইনস এটা মানে কি বোঝাইছে? নর্মাল লাইন্স মানে অভিলম্ব, ট্যানজেন্ট মানে স্পর্শক, নর্মাল লাইন্স মানে অভিলম্ব। ঠিক আছে, আমরা অভিলম্বের সমীকরণ দেখেছিলাম না? স্পর্শক আর অভিলম্বের সমীকরণ কিভাবে বের করতে হয়, একদম শুরুতে দেখেছিলাম এই চ্যাপ্টারে। এটা হচ্ছে অভিলম্ব। পারবা না ম্যাথটা? করে দিব নাকি বলো? করে দিব? বললে করে দিব, সমস্যা নেই, বাট আই থিঙ্ক এটা তোমাদের পারা উচিত। ট্রাই করিও, না পারলে আমি করে দিব, সমস্যা নেই। ওকে, হয়ে গেল। আমরা চলো এখন এই চ্যাপ্টারের লাস্ট টপিক বলতে পারো, আমরা এই চ্যাপ্টারের লাস্ট টপিকে চলে আসছি। আমাদের একটু সময় বেশি লাগতে পারে। ওকে, টপিকের নাম দেওয়া হচ্ছে দুইটি বৃত্তের পারস্পরিক অবস্থান। দুইটি বৃত্তের পারস্পরিক অবস্থান। দুইটি বৃত্তের পারস্পরিক অবস্থান। ঠিক আছে, খুবই সহজ, এটা সিম্পল, জাস্ট একটু ভালো করে বোঝার ট্রাই করো। দুইটা বৃত্ত অনেকভাবে থাকতে পারে। ঠিক আছে, অনেকভাবে থাকতে পারে। কেমন কেমন? তারা পরস্পর স্পর্শ করে থাকতে পারে। স্পর্শ আবার দুই প্রকার হয়, অন্তঃস্পর্শ, বহিঃস্পর্শ। তারা হচ্ছে একদম বিচ্ছিন্নভাবে থাকতে পারে, তারা ছেদ করতে পারে, তারা কি করতে পারে, মানে দুইটার মধ্যে অবস্থান করতে পারে। এরকম দুইটা বৃত্ত আসলে অনেক অবস্থায় থাকতে পারে। আমরা চলো এখন প্রত্যেক অবস্থা একটু বোঝার ট্রাই করি। ঠিক আছে, চলো। মনে করো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা হচ্ছে আরেকটা বৃত্ত। তো দুইটা বৃত্ত এইভাবে থাকতে পারে না? বলো তো, দুইটা বৃত্ত এইভাবে থাকতে পারে? হুম, বলো। অবশ্যই থাকতে পারে। তো মনে করো এই যেটা বৃত্ত আছে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে C1, আর এই ব্যাসার্ধটা হচ্ছে R1। এই বৃত্তের কেন্দ্র আমি ধরলাম হচ্ছে C2, এটা হচ্ছে C2, আর এর ব্যাসার্ধ আমি ধরলাম R2। তো আমরা হচ্ছে অন্তঃস্পর্শ, বহিঃস্পর্শ এখানে দেখেছিলাম যে দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয় ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। মনে আছে এটা? জি ভাইয়া। এটা জি। মনে থাকলে অনেক ভালো। তাহলে এখানে দেখো তো, এই দুইটা বৃত্ত কিন্তু বাহিরে অবস্থান করছে, এরা কিন্তু স্পর্শ করেও নেই, আবার একদম কাছাকাছিও নেই, এটা কিন্তু পরস্পরের বাহিরে অবস্থান করছে। তাহলে এখানে আমি কি বলতে পারি বলতো, এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আর ব্যাসার্ধের যোগফল বা বিয়োগফল যেটাই বলো না কেন, এটার মধ্যে একটা সম্পর্ক আমি স্থাপন করতে পারি না? দেখো তো। ওকে, সেই সম্পর্কটা কিভাবে লিখতে পারি দেখো, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে C1 C2 লিখলাম, আর দেখো ব্যাসার্ধগুলোর যোগফল আমি লিখলাম হচ্ছে R1 প্লাস R2। এখন বলো কোনটা বড় হবে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বড় হবে নাকি ব্যাসার্ধের যোগফলটা বড় হবে? এটা একটু কেন্দ্র বলো। ট্রাই করো, বলো। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অবভিয়াসলি। কিভাবে দেখো, এই যে এটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কত বড় দেখো, এটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বাট এই পার্টটুকু তো ব্যাসার্ধের যোগফলের মধ্যে অবস্থান করছে না, তার মানে অবশ্যই ব্যাসার্ধের যোগফল এখানে ছোট হবে।
এখান থেকে আমি লিখতে পারি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের যোগফল অপেক্ষা বড়। ঠিক আছে, এটা বুঝতে পারলাম। এগুলো জি ভালো করে ভাইয়া। বোঝো, এগুলো কিন্তু এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, ভালো করে বোঝো, এগুলো অ্যাডমিশনের ক্ষেত্রে এমসিকিউ আসতে পারে। ওকে, এবার কি হলো, এই তো ভালোবাসা দিবসে এরা দুইজন কাছে চলে আসলো, বুঝছো, ক্লোজ আপ কাছে আসার গল্প। এই যে এটা হচ্ছে কাছে চলে আসলো। তাহলে এখন কি হলো বলো তো, পরস্পর কি স্পর্শ করে আছে না এরা? দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে না? বলো, তাহলে কি হবে, এবার কি হবে বলো? এই তো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব C1 C2 C1 C2 এটা এবং ব্যাসার্ধের যোগফল, এই দুইটার মধ্যে কি সম্পর্ক বলতে পারি বলো? সমান। সমান হয়ে যায়। ঠিক আছে, এরা হচ্ছে সমান। তাহলে এই তো এটাই হচ্ছে বৃত্ত, দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করার শর্ত। আমরা সবগুলো এখানে দেখতে পারবো। ঠিক আছে, ওখানে যা যা শিখেছিলাম এখানে ওই ব্যাপারগুলোও দেখতে পারবো। তাহলে দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শও না করে, ছেদও না করে, তাহলে কি হবে? এই ক্ষেত্রে হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের যোগফল অপেক্ষা বেশি হয়। ঠিক আছে, আর দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে কি হবে? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান হয়। এবার দেখো কি হয়েছে, এবার এই দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। এই যে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা বৃত্ত, আর এটা হচ্ছে আরেকটা বৃত্ত। ঠিক আছে, এই যে পরস্পরকে কি করেছে? ছেদ করেছে। এবার আমাকে বলো, এবার আমি কি লিখতে পারি বলো? এবার কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেখো তো, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা কি ব্যাসার্ধের যোগফল থেকে বড় হওয়ার কোনো চান্স আছে বলো? না। যোগফল কিন্তু বড় হওয়ার কোনো চান্স নেই। তারপর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এই ব্যাসার্ধের যোগফল সমান হওয়ার সমান আছে, মানে চান্স আছে কোনো? না বলতো, ভাইয়া। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি, এরা হচ্ছে এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হওয়ারও কোনো চান্স নাই, বড় হওয়ার তো কোনো চান্সই নাই। তাহলে কি হতে পারে বলতো, কি হতে পারে? ছোট হবে। ছোট হবে, তাই না? তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা এই C1 C2, এই C1 C2 এটা কি হবে? এটা হচ্ছে ব্যাসার্ধদ্বয়ের যোগফল অপেক্ষা ছোট হবে। ঠিক আছে, ব্যাসার্ধদ্বয়ের যোগফল অপেক্ষা ছোট হবে। কিন্তু কার অপেক্ষা বড় হবে বলতো? কার অপেক্ষা বড় হবে? একটু বোঝার ট্রাই করো, কার অপেক্ষা বড় হবে? কার অপেক্ষা বড় হবে? এটার অপেক্ষা বড় হবে না, দেখো তো, মডুলাস অফ R1 - R2 এটার অপেক্ষা বড় হবে না? একটু ভালো করে চিন্তা করো, এতটুকু হচ্ছে আমার R1, এতটুকু হচ্ছে আমার R2, ভালো করে দেখো, এতটুকু হচ্ছে আমার R1, আর এতটুকু হচ্ছে আমার R2। তাহলে এই দুইটাকে যদি আমি বিয়োগ করে দিই, এই যে R1 থেকে R2 বিয়োগ করে দিলাম, আমরা এতটুকু পাবো না? দেখো তো, এই পোর্শনটুকু পাবো না? এই পোর্শন, ভাইয়া। তাহলে এই তো এই পোর্শনটা অবশ্যই কি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব থেকে ছোট না? কেন্দ্রদ্বয়ের জি মধ্যবর্তী ভাইয়া। দূরত্ব, তাহলে আমি কি লিখতে পারি? মডুলাস অফ R1 - R2 থেকে এই C1 C2 বড় হবে, কিন্তু R1 + R2 থেকে ছোট হবে। ঠিক আছে, বুঝতে পারলাম? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, হয়ে গেল এটা। তারপর চলো, আমাদের হচ্ছে আর দুইটা কন্ডিশন আছে। এবার কি হবে, এই ভেতরে আস্তে আস্তে এমন একটা অবস্থায় চলে যাবে, ভেতরে আস্তে আস্তে এমন একটা অবস্থায় চলে আসবে যে এই যে অন্তঃস্পর্শ হয়ে যাবে, বুঝছো? এই যে এটা হলো আরেকটা বৃত্ত, মনে করো এইরকম আরেকটা বৃত্ত হচ্ছে এই যে এটা অন্তঃস্পর্শ হয়ে গেছে। ঠিক আছে, এখন এই তো এই এই বৃত্তের ক্ষেত্রে মনে করো হচ্ছে এটা এরকম। আচ্ছা একটু ছোট করি, একটু ছোট করলে ভালো দেখা,
তাহলে এই যে এই বড় বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ দেখাই দাও। বড় বৃত্তের ক্ষেত্রে এখান থেকে এটা মনে করো কেন্দ্র, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। এটা হচ্ছে কেন্দ্র C1 আর ব্যাসার্ধ হচ্ছে আমাদের R1। এখানে দেখো ব্যাসার্ধ হচ্ছে R1। আর ছোট বৃত্তের ক্ষেত্রে এটা হচ্ছে ছোট বৃত্তের কেন্দ্র C2 আর এতটুকু হচ্ছে ব্যাসার্ধ। তাহলে বলো তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কি হবে বলো? এই ক্ষেত্রে কি হবে? C1 C2 is equal to R1 minus R2. C1 মাইনাস C2, তাই না? মডুলাস দিতে হবে কিন্তু, কারণ কোনটা বড় কোনটা ছোট ম্যাথ করার ক্ষেত্রে অনেক সময় আমাদের নাও বলা থাকতে পারে। তো এখান থেকে আমরা বলবো C1 C2 এটা মডুলাসের মধ্যে রাখবো। এটা কি হবে? এটা হবে হচ্ছে R1। এই কি লিখলাম, দুঃখিত দুঃখিত এখানে তোমার কি হবে? এই C1 C2 এটা সমান হবে মডুলাস অফ R1 মাইনাস R2, এটা না? দেখো তো। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এন্ড ফাইনালি আরেকটা জিনিস হতে পারে। কি জিনিস সেটা? দেখো, এটা হচ্ছে আমাদের বৃত্ত, এটা হচ্ছে আমাদের এই বৃত্তটা, এই বৃত্ত। এবার অন্য যে বৃত্তটা আছে ওই বৃত্তটা এই বৃত্তের মধ্যে ঢুকে যাবে। দেখো এই বৃত্তটা এই বৃত্তের মধ্যে এইরকম হয়ে যাবে, ঠিক আছে? কাইন্ড অফ এইরকম একটা ব্যাপার, এইরকম হয়ে যাবে। একটা কাজ করি, আমি হচ্ছে একটু থামো, আমি হচ্ছে এই ব্যাসার্ধটা মিশিয়ে এই পাশে দিয়ে দিই, তাহলে একটু ভালো হয়। এই ব্যাসার্ধটা এখানে দিয়ে দিই। ওকে, তাহলে এটা হচ্ছে R2, তাহলে এই পাশে দিয়ে দাও। এবার কি হয়েছে? এই বৃত্তটা এই বৃত্তের ভেতরে চলে আসছে, এই বৃত্তটা এই বৃত্তের ভেতরে চলে আসছে। তাহলে এখান থেকে আমাকে একটু বলো তো, এখান থেকে C1 C2 এটা কোনটা থেকেও ছোট হবে বলো? C1 C2 এখানে ইয়ে হচ্ছে ওভারল্যাপ করে গেছে, এখানে ওভারল্যাপ করে গেছে। এটা হচ্ছে আমাদের R2 আর এটা হচ্ছে আমাদের R1। এবার কি হবে বলতো? এই C1 C2 টা এর মধ্যে সম্পর্ক কি হবে? C1 C2 এর মধ্যে এই C1 C2 এটা কার থেকেও ছোট হবে বলো? এটা কার থেকেও ছোট হবে? R1 minus R2. R1 মাইনাস R2, তাই না? এই C1 C2 হচ্ছে R1 মাইনাস R2 থেকেও ছোট হবে, ঠিক আছে? R1 মাইনাস R2 থেকেও ছোট হবে। তো মোটামুটি আমরা হচ্ছে এই দুইটা বৃত্তের পারস্পরিক অবস্থানের মধ্যে এই 5 ধরনের অবস্থান দেখতে পারি, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার হলে আমরা চলো এরপরে হচ্ছে স্পর্শক নিয়ে আলোচনা করব। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোন ক্ষেত্রে ইম্পর্টেন্ট? তোমাকে হয়তো দুইটা বৃত্তের সমীকরণ দিয়ে দিবে, দুইটা বৃত্তের সমীকরণ দিয়ে তোমাকে বলবে যে এই দুইটা বৃত্তের পারস্পরিক অবস্থান কেমন হবে। আর আমরা যখন স্পর্শক বের করব তখন এই পারস্পরিক অবস্থানগুলো জানা থাকতে হবে। কেন জানা থাকতে হবে এখনই বুঝতে পারবে। এটা এই পর্যন্ত ক্লিয়ার কিনা সেটা একটু বলো তো। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? নিচের দিকে দেখো। আরেকবার সবার লাস্টেরটা কিন্তু হ্যাঁ এখানে সবার লাস্টেরটা। এই যে তোলা হয় নাই। ও আচ্ছা, তোর এর পরের টপিকটা হচ্ছে দুইটি বৃত্তের সাধারণ স্পর্শক। দুইটি বৃত্তের সাধারণ স্পর্শক। আমরা অন্তঃস্পর্শ বহিঃস্পর্শটা করে আসছি, তো ওটা হচ্ছে আর রিপিট করব না এখানে। আমরা নতুন যে বাকিগুলো আছে সেগুলো দেখব, ঠিক আছে? তোলা হয়েছে? ভাইয়া বলো। লাস্টেরটা R1 প্লাস R2 থেকেও ছোট হয় না C1 C2?
R1 মাইনাস R2 থেকে যদি ছোট হয়, R1 প্লাস R2 থেকে তো অবশ্যই ছোট হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝছি, হয়েছে। ওকে, মানে ব্যাপারটা এরকম যে মনে করো হচ্ছে তোমরা 3 ভাই মানে 3 বোন, মনে করো তোমরা হচ্ছে 3 বোন। তো 3 বোনের মধ্যে যে ছোট বোনটা, ওই ছোট বোনটা মেজ বোনের থেকেও ছোট, মেজ বোনের থেকে ছোট হলে বড় বোনের থেকে তো ছোট হবেই। তো এখানে ওই ব্যাপারটা, R1 মাইনাস R2 থেকে ছোট হলে R1 প্লাস R2 থেকে তো অবশ্যই ছোট হবে। ওকে, তাহলে এটা যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে চলো আমরা এখন পরেরটাতে যাই। নেক্সট টপিকের নাম দাও হচ্ছে দুইটি বৃত্তের সাধারণ স্পর্শক। দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক, দুইটা বৃত্তের কত রকম সাধারণ স্পর্শক হতে পারে সেটা দেখব। দুইটি বৃত্তের সাধারণ স্পর্শক, ঠিক আছে। ওকে, মনে করো এই দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করেনি, স্পর্শ করেনি, কিছুই করেনি, ওই দূরে দূরে অবস্থান করছে। তাহলে একটা বৃত্ত হচ্ছে এইরকম, একটা বৃত্ত হচ্ছে এই যে এইরকম, আরেকটা বৃত্ত মনে করো এইরকম। তাহলে বলতে পারবা এই দুইটা বৃত্তের মধ্যে কয়টা সাধারণ স্পর্শক আছে? বলো। 4টা। চারটা। চারটা হবে কিন্তু, তোমরা পেরেছো তো, সৌভাগ্যের ব্যাপার। এই তো দেখো, এটা একটা স্পর্শক হবে, এটা একটা স্পর্শক হবে, থামো, স্পর্শক এত ঝামেলা আমি বুঝতে পারছি। তাহলে এটা একটা স্পর্শক, এই বৃত্তকে উপর তুলে দিই, সমস্যা নেই। এটা একটা স্পর্শক হবে আর এটা একটা স্পর্শক হবে, তাই না? এই দুইটা হচ্ছে স্পর্শক, এই দুইটা হচ্ছে স্পর্শক। এখন যে কাজটা আমার করতে হবে সেটা হচ্ছে বৃত্তকে বড় করতে হবে। এই যে নাও, এইটা হচ্ছে একটা স্পর্শক। আরেকটি স্পর্শক কোন দিকে হতে পারে বলতো? আর দুইটি তির্যক। স্পর্শক তির্যক বরাবর। এই পড়েছো এগুলো? জি হ্যাঁ, ভাই, এগুলো তো 9-10 এ ছিল। 19 এ ছিল। 9-10 এ ছিল না, না বইয়ে ছিল না, বাট আমরা পড়ছিলাম। বাহ, ভালো। এই যে এই স্পর্শক যেটা আছে না, এই স্পর্শক, এটাকে বলা হয় হচ্ছে সরল সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক মানে দুইটাকে স্পর্শ করেছে, আর এই জিনিসটাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। আর দুইটা হতে পারে হচ্ছে তির্যক বরাবর। কেমন সেটা একটু দেখি আমরা। এই যে এই দিক বরাবর হতে পারে, মানে অনেকটা এইরকম করে যাবে, ঠিক আছে। এই যে এটা একটি স্পর্শক হতে পারে, আর এরকম করে আরেকটা হতে পারে। যাক, এটা দেখি একবারে হয়ে গেছে। ওকে, এটা একটি স্পর্শক হতে পারে, আর এই যে এটা একটি স্পর্শক হতে পারে। হুম, ঠিক আছে, এই দুটো স্পর্শক হতে পারে। এই স্পর্শকের নাম কি বলতে পারবা? এই স্পর্শকের নাম তির্যক আইডিয়া সাধারণ আছে? স্পর্শক। তির্যক সাধারণ স্পর্শক, ঠিক আছে। এই স্পর্শকের নাম হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। তির্যক সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক। তাহলে দুইটা বৃত্ত যদি হচ্ছে এরকম করে বাহিরে অবস্থান করে, বাহিরে অবস্থান করলে আমরা চারটে স্পর্শক দেখতে পাই। দুইটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, আর দুইটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। এই যে এই দুটোকে আমরা বলবো সরল সাধারণ স্পর্শক, আর এই দুটোকে আমরা বলবো হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। বুঝতে পারলাম? দেখো তো, ক্লিয়ার এটা? জি ভাই। ওকে, টোটাল কয়টা হচ্ছে এখানে স্পর্শক? এখানে আমরা স্পর্শক পাচ্ছি চারটা। তাহলে ট্যানজেন্ট, ট্যানজেন্ট আমরা পাচ্ছি চারটি, ঠিক আছে। এবার চলো পরেরটা যাই। এবার হচ্ছে এই যে এই বৃত্ত আর এই বৃত্ত এবার কি করবে? বহিস্থভাবে স্পর্শ করবে।
বহিস্থভাবে স্পর্শ করবে। এখন বলো দুইটা বৃত্ত যদি পরস্পর বহিস্থভাবে স্পর্শ করে তাহলে আমরা কয়টা স্পর্শক পাবো? 3টা। 3টা স্পর্শক পাবো। কোন 3টে স্পর্শক? একটা তো এই তো এখানে পাবো, তারা যেখানে স্পর্শ করেছে স্পর্শ বিন্দুতে একটা স্পর্শক পাবো। ঠিক আছে, স্পর্শ বিন্দুতে একটা স্পর্শক পাবো। আর দুইটা কই পাবো? আর দুইটার একটা পাবো হচ্ছে এই যে এই সরল সাধারণের মতো। ঠিক আছে, এখানে একটা পাবো আর এখানে একটা পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম 3টা স্পর্শক। তাহলে দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে যদি স্পর্শ করে সেখানে আমরা 3টা স্পর্শক পাবো। ঠিক আছে, বুঝতে পারলাম এটা? জি ভাইয়া। ওকে, একটা দিলে আরেকটি স্পর্শ করে না। থামো, বৃত্তই বড় করে দিই, জোর করে মানে স্পর্শ করাই দিলাম। ওকে, তাহলে এই তো এই ক্ষেত্রে স্পর্শক কয়টা? এই ক্ষেত্রে স্পর্শক হচ্ছে 3টা। এই ক্ষেত্রে স্পর্শক হচ্ছে 3টা। এবার এবার হচ্ছে কি করলো, দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। এবার এবার এই দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। তো একটা বৃত্ত হচ্ছে এই যে এইরকম, ধরো এইরকম, আরেকটা বৃত্ত মনে করো এইরকম, পরস্পরকে ছেদ করেছে। তাহলে বলতো দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করলে তুমি কয়টা হচ্ছে সাধারণ স্পর্শক পাবা? 2টা। 2টা পাবা, তাই না? 2টা পাবো আমি। একটা পাবো এই যে এইরকম, একটা পাবো হচ্ছে এইরকম, একটা এইরকম। এটা মিলাবো কেমনে বলো? এটাকে বড় বানাইতে হবে, আচ্ছা এইরকম করে দিই। একটা পাবো এইরকম, আরেকটা পাবো হচ্ছে এই যে এইরকম। নাও, এই যে এই দুটি স্পর্শক আমরা পাবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা স্পর্শক পাচ্ছি 2টা। এখন বলো, যখন হচ্ছে দুইটা বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করে তখন সেখানে আমরা কয়টা স্পর্শক পাবো? একটা। কয়টা? একটি পাবো, তাই না? একটি পাবো। দিয়ে দাও, এটাই কপি পেস্ট করি, কপি পেস্ট। ওকে, তাহলে এই তো দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলো। ঠিক আছে, এই যে অন্তস্থভাবে স্পর্শ করলো, এখানে আমরা একটাই সাধারণ স্পর্শক পাবো, এই যে এটা কমন ট্যানজেন্ট একটাই পাবো। ঠিক আছে, এটাই আমাদের কমন ট্যানজেন্ট। তাহলে এখানে ট্যানজেন্ট মানে ট্যানজেন্ট বলতে আমি কমন ট্যানজেন্টের কথা বলছি। ট্যানজেন্ট কতটা? একটা। ঠিক আছে, একটা আমি এখানে কমন ট্যানজেন্ট পাবো। তাহলে এখান থেকে আমি দেখতে পারলাম দুইটা বৃত্ত পরস্পর বাহিরে অবস্থান করলে তাদের মধ্যে 4টা স্পর্শক পাওয়া যায়। দুইটা সরল সাধারণ স্পর্শক আর দুইটা তির্যক সাধারণ স্পর্শক। বহিস্থভাবে স্পর্শ করলে 3টা স্পর্শক পাওয়া যায় সাধারণ স্পর্শক। যদি ছেদ করে সাধারণ স্পর্শক হচ্ছে 2টা, আর যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে সাধারণ স্পর্শক পাবো আমরা একটা। ঠিক আছে, আর দুইটা বৃত্ত যদি ভেতরে অবস্থান করে তাহলে স্পর্শক কয়টা পাবো বলো? পরস্পর 0। ভেতরে অবস্থান করলে 0টা পাবো, তাই না? 0টা। এই তো এটা এখানে, আর এটা মনে করো এখানে, এই যে এখানে কিন্তু আমরা কোনো স্পর্শক পাবো না। তাহলে এই ক্ষেত্রে স্পর্শক হবে 0টা। বুঝতে পারলাম? বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আমরা মোটামুটি হচ্ছে বৃত্তের স্পর্শকের একদম লাস্টে চলে আসছি। আমাদের হয়তো আর 1 ঘন্টার একটা ক্লাস লাগবে। তো আজকে তোমাদের ঘুম আর নষ্ট না করি, তো এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে আমরা এটা শেষ করে দেব। ঠিক আছে, তাড়াহুড়ো করার দরকার নেই, নেক্সট ক্লাসে আমরা বৃত্ত শেষ করে ফেলবো। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা সেটা একটু বলো। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, বলো। কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? না ভাইয়া। ওকে, তাহলে আজকে আমরা বেসিক্যালি হচ্ছে প্রতিবিম্ব টপিকটা দেখলাম।
আমরা হচ্ছে সরলরেখাতে অনেক ভালো করে প্রতিবিম্ব করেছিলাম, এখানে একদম যতটুকু দরকার হয় ততটুকুই দেখেছি। তারপর আমরা কি দেখলাম, আমরা হচ্ছে কিছু আরো ম্যাথ করলাম, সেই ম্যাথে দেখলাম যে একটা ম্যাথ কতভাবে করা যায় সেগুলো আমরা করে ফেললাম। তারপর আমরা হচ্ছে বেসিক্যালি দুইটা বৃত্তের অবস্থান দেখলাম, আর দুইটা বৃত্তের মাঝে স্পর্শক কতগুলো হতে পারে সেগুলো দেখলাম। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই স্পর্শক নিয়ে কিছু ম্যাথ করব। এই সরল সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক, এদের হচ্ছে তোমার সমীকরণ কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। তারপর হচ্ছে আমরা আরো কিছু ম্যাথ করব, করে চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? না থাকলে আজকের মতো এই পর্যন্ত। ঠিক আছে, বলো, প্রশ্ন নাই? না ভাইয়া। ওকে, তাহলে এ পর্যন্ত। টাটা, বাই বাই।